পাহাড় খুঁড়ে জিরাফ বেরোলো ভাই। আরে ইঁদুর হবে ভাই, ওইসব জিরাফ ফুট ওগুলো কিছু হবে না। এই ইঁদুর আর পাহাড় কি বলছো তোমরা? ইনভেস্টিগেশন হতে দাও, তারপর দেখছি তোমাদেরকে। আমিও সিআইডি অফিসার। তোমরা এখানে কি বকবক করছো? সুমন স্যার, ওদের সকলকে উপরে নিয়ে যান তো। চলো। স্যার আমি তো চলে এসেছি, আপনি কোথায়? দরজা ভেঙে দিন। চলে এসেছে, সব সলভ হয়ে যাবে। নিশ্চয়ই নিশ্চয়ই, ঠিক বলেছিস। এই দুঃখের মুহূর্তে এরা এরকম আনন্দ করছে কি করে? এদের প্রিন্সিপাল মারা গেছে না? জানি না স্যার, আমার তো মনে হচ্ছে ওরা কোনো প্র্যাঙ্ক করেছে। ওরা শুধু আপনাকে দেখতে চায়। আচ্ছা চলো ভেতরে গিয়ে দেখি। আচ্ছা প্রিন্সিপালের লাশ কোথায়? স্যার আসুন, ফোর্থ ফ্লোরে। কিন্তু কেউ প্র্যাঙ্ক কেন করবে? ওই ভিকি যখন জয়েশ স্যারের বডি দেখলো, আমরা আপনাদের ফোন করলাম। এদের মধ্যে উইকি কে? স্যার ও হলো ভিকি। উইকি, প্রিন্সিপালের অফিসে কি করছিলে তুমি? স্যার ওই আসলে অজিত স্যার আমাকে পাঠিয়েছিলেন। অজিত স্যার? স্যার আমাদের কলেজের কেমিস্ট্রির প্রফেসর। কেন পাঠিয়েছিল? ম্যাম ওই আমি অ্যাকচুয়ালি মুখ দিয়ে কথা বেরোচ্ছে না কেন? হ্যাঁ স্যার, ও আর ওর বন্ধুরা কলেজে পড়তে কম, প্র্যাঙ্ক করতে আসে বেশি। প্র্যাঙ্ক? হ্যাঁ আজ বানাবো আমরা ভাইরাল কন্টেন্ট। দেখ কি সব করে বেড়াচ্ছে। গুড মর্নিং। সরি, 5 মিনিট লেট করে ফেলেছি। বই বের করো সবাই। হোয়াট ননসেন্স! কে করেছে এসব? হ্যাঁ ভিকি, আমি তোর নাম বলে দিলাম। গেট আপ। স্যার আমি? ইয়েস ইউ, গেট আপ। স্যার স্যার এসব কি? স্যার এটা এই মুহূর্তে প্রিন্সিপালের অফিসে যাও আর গিয়ে নিজেই বলো তুমি কি করেছো। স্যার আই এম সরি। আই সে গেট আউট। স্যার আর এরকম হবে না স্যার। আমি ক্লাসে একমাত্র স্টুডেন্ট চাই, কোনো বাঁদর নয়। গেট আউট। স্যার প্লিজ স্যার আমাকে প্রিন্সিপাল অফিস পাঠাবেন না। আই সে গেট আউট। বাইরে আয় তুই। স্যার মে আই কাম ইন? স্যার 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 এটাই হয়েছিল। আমি সত্যি বলছি, কিচ্ছু করিনি। আই সোয়ার স্যার, প্রিন্সিপাল স্যারের মুখটা আমার বারবার চোখে খুব ভেসে ওঠে স্যার। আমার এমনটা মনে হচ্ছে যে আজকে রাতে আমি ঠিক করে ঘুমোতেও পারবো না। প্রিন্সিপালের অফিস কোথায়? হ্যাঁ দয়া,
কিছু পেলে নাকি? হ্যাঁ এই দেখো, গলায় স্ক্র্যাচ মার্কস আছে আর নখ ভেঙে চামড়ায় আটকে আছে। আচ্ছা, হ্যাঁ ঠোঁট দুটো নীল হয়ে গেছে, কানও তো, আঙুলগুলো নীল হয়ে গেছে। এরকম তো তখনই হয় যখন বডিতে অক্সিজেনের ঘাটতি হয়। অক্সিজেনের অভাব, কিন্তু এই অফিস তো অনেক খোলামেলা, এখানে কি করে দম আটকে গেল ওনার? সেটাই তো। লাল রঙের পাউডার রয়েছে আঙুলের ভিতরে, কোথা থেকে এলো? স্যার শুধু আঙুলেই দেখা যাচ্ছে, অফিসের অন্য কোনো জিনিসে লাল পাউডার নেই। অদ্ভুত ব্যাপার। তাহলে পাউডার আঙুলের মধ্যে এলো কি করে? মারা গেছে তো শ্বাস বন্ধ হওয়ার কারণে। ইটস আ ক্লিয়ার কেস অফ অ্যাসফিক্সিয়েশন। মুখটা কিরকম হয়ে গেছে, আর এই ঠোঁটে, এই মুখের ভিতরে কি রয়েছে, কি দেখা যাচ্ছে? হ্যাঁ, আরে হ্যাঁ, $500 নোট মুখ থেকে বেরিয়ে এলো। পেটের মধ্যে কি টাকার গাছ আছে স্যার? সবই জানতে পারা যাবে পঙ্কজ। আগে বডিটাকে ফরেন্সিক ল্যাবে নিয়ে যাও। একটা কাজ করো, ফরেন্সিক ল্যাবে পাঠানোর ব্যবস্থা করো, আর এখানে যতগুলো ক্লু রয়েছে সবটাই কালেক্ট করো, আর অফিসটাকে সিল করে দাও, ঠিক আছে? আপনাদের সবার সঙ্গে কথা বলতে চাই। কি বলবো স্যার, প্রিন্সিপাল স্যার একটু অদ্ভুত মানুষ ছিলেন, যথেষ্ট মুডি। কখনো কখনো খুব সম্মান দিয়ে কথা বলতেন, আর কখনো কখনো খুব অপমান করে দিতেন। আর এটাও দেখতেন না যে সামনে কে দাঁড়িয়ে আছে। আর স্যার উনি একটু, আর কি? আর অনেক বেশি কিপটে ছিলেন স্যার। আমরা এত কম স্যালারিতে কাজ করি যে আপনাকে কি বলবো। স্যালারি কম তো কি হয়েছে, আপনি অন্য কোনো কলেজে অ্যাপ্লাই করতে পারতেন, এতে আবার কি প্রবলেম? আমরা করতে পারতাম না স্যার, কারণ স্যার আমাদের জবের প্রয়োজনীয়তা জানার পর প্রথমেই আমাদেরকে দিয়ে এগ্রিমেন্ট সাইন করিয়ে নিয়েছিলেন। যদি আমরা এই কলেজ ছেড়ে যেতাম তাহলে সেই কারণে আমাদের হেভি কম্পেনসেশন দিতে হতো। আমাদের সবাইকে এখানে বাধ্য হয়েই থাকতে হয়েছে। আর এই স্যালারির জন্যই তুমি জয়েশ স্যারকে খুন করে দিলে? কি? না না স্যার, আমি ওনাকে খুন করিনি। তাহলে ও আপনাকে দোষ দিচ্ছে কেন? স্যার 3 মাস আগে আমার ব্যাংক ইএমআই বাউন্স হয়ে গিয়েছিল, আর স্যার আমাকে ইনফর্ম না করে স্যালারি কেটে নিয়েছিলেন। স্যার এবার ছুটি নিলে তো স্যালারি কাটবেই। স্যার আমার বাবা মার শরীর ভালো ছিল না, সেই জন্য আমি আর্জেন্টলি 1 সপ্তাহের ছুটি নিয়েছিলাম। আর যদি টাকার কথাই ওঠে, টাকা আমি ম্যানেজ করে নিয়েছিলাম। এমন কোনো বড় ব্যাপার ছিল না যে আমি স্যারকে খুন করে দেব। ইনফ্যাক্ট স্যার, আমি নিজে দেখেছিলাম সেদিন শুভম স্যারকে ইন্টারনেটে গানসের ওয়েবসাইট চেক করতে। আমার তো মনে হয় খুন করার উদ্দেশ্য ওনার ছিল। না না স্যার, আমি তো একটা টয় গান খুঁজছিলাম আমার ছোট ছেলের ভিডিও গেমের জন্য। আর জয়েশ স্যারকে মারার জন্য বন্দুকের কি দরকার? ওনার জন্য তো আমার হাতই যথেষ্ট। আপনাদের লজ্জা হওয়া উচিত। আপনাদের কলেজের প্রিন্সিপাল মারা গেছেন, আর সিম্প্যাথি দেখানোর বদলে আপনারা এখানে ঝামেলা করছেন। আপনাদের কারোর সঙ্গে কখনো ঝগড়া, কথা কাটাকাটি হয়েছিল প্রিন্সিপালের সাথে? আপনারা সবাই আমাকে দেখছেন কেন? স্যার আজ সকালেই ওনার সঙ্গে অজিত স্যারের ঝামেলা হয়েছিল। 9টা অলরেডি বেজে গেছে, ক্লাসটা গিয়ে এখন শুরু করো। হ্যাঁ স্যার, এক্ষুনি যাচ্ছি। এসো এসো, অর্থলোভী একজন প্রফেসর, আজ কোন টপিক নিয়ে কাঁদতে এসেছো? হ্যাঁ, এসব কি কথা বলছেন স্যার আপনি? আমি সব জানি। বেশি স্মার্ট হওয়ার চেষ্টা করো না। দিল্লিতে রাম কলেজের সঙ্গে তোমার কথা হয়েছে না? কত টাকা খাওয়ালে ওখানে? স্যার ব্যাপারটা টাকার নয়, ওরা আমার রিসার্চে ইনভেস্ট করতে চাইছে, অ্যান্ড দ্যাটস মোর ইম্পর্টেন্ট ফর মি। আপনার এই চাকরিতে আমার দম বন্ধ হয়ে আসে। আমাকে আমার লাইফে আরো অনেক কিছু করতে হবে স্যার। এইসব করবার আগে কন্ট্রাক্টের ব্যাপারটা একটু ভেবে নিও। যদি ব্রেক করো তাহলে কোর্টে টেনে নিয়ে যাব, কোর্টেতে। তাহলে আপনার যা করার করে নিন স্যার, কিন্তু আমারও একটা কথা মনে রাখবেন, টাকার লোভ আপনার আছে, আমার নয়। চাকরিহীন টিচারদের কম স্যালারিতে রিক্রুট করেন আপনারা। আপনার এই লোভ একদিন আপনাকে শ্বাসরোধ করে মারবে।
কে এই মিস্টার অজিত? অজিত স্যার। অজিত স্যার, অজিত তো এখানে নেই। এখানে নেই? সকালে তো আপনাদের সঙ্গেই ছিল না ও? হ্যাঁ স্যার, আসলে আজ সকালে প্রিন্সিপালের কেবিনে তো আমরা সকলেই গিয়েছিলাম। ইনফ্যাক্ট যখন উইকি চিৎকার করে বলল যে জয়েশ স্যার খুন হয়েছে, তখন তো উনি আমাদের সাথেই ছিলেন। হ্যাঁ স্যার। পালিয়ে গেছে। প্রফেসর অজিতের সমস্ত ডিটেলস চাই আমাদের। ফোন নাম্বার, অ্যাড্রেস, ফ্যামিলিতে কারা কারা আছে, সব কিছু। স্যার, আপনি একবার আমাদের পলিসিসগুলো তো চেক করুন। আমি আপনার জন্য ইন্টারেস্ট রেট কমিয়ে দেবো। হ্যাঁ স্যার, সেটা আপনার সিবিল স্কোরের উপর ডিপেন্ড করে, কিন্তু আপনি সেটা নিয়ে টেনশন নেবেন না, সেটা ম্যানেজ হয়ে যাবে। যখন লোন নেওয়ার কোনো মোটিভই ছিল না, এতক্ষণ ধরে সময় নষ্ট করলি কেন? চল হাট। ফাক। ম্যাডাম, হ্যাঁ আমরা সিআইডি থেকে এসেছি। বলুন। আচ্ছা মিস্টার অজিত, উনি আপনার হাজবেন্ড না, ওই কেমিস্ট্রি প্রফেসর? হ্যাঁ, কিছু হয়েছে নাকি? হ্যাঁ, ওনার কলেজের যে প্রিন্সিপাল জয়েশ বাবু, কেউ ওনাকে আজকে মার্ডার করে দিয়েছে। আর ওই ব্যাপারেই আমরা মিস্টার অজিতের সঙ্গে কিছু কথা বলতে চাই। আচ্ছা, কোথায় উনি? ওই পিচ্ছিরি প্রিন্সিপালটা মারা গেছে। আমি তো কবে থেকে ওনার মরার অপেক্ষা করে আছি। আপনি জানেন না, আমি তো 2-3 বার অজিতকেও বলেছি যে ওকে মেরে শেষ করে দাও। কি? আপনি আপনার স্বামীকে প্রিন্সিপালকে মারার জন্য সুপারি দিয়েছিলেন? আরে ওই লোকটা নোংরা ছিল, আপনি জানেন না। 10 বছর আগে উনি মিথ্যে বলে ওনার কন্ট্রাক্ট সাইন করে নিয়েছিলেন, আর যেই কারণে আমার স্বামী আজও এই কলেজে প্রতিদিন হাজিরা দিচ্ছে। তাহলে আপনার মনে হয় প্রিন্সিপালকে আপনার হাজবেন্ড মেরেছে? ঠিক জানি না, কিন্তু যদি ও এটা করে তাহলে আজকে থেকে আমার স্বামী আমার হিরো। ফাইনালি একটা সাহসী স্টেপ তো নিয়েছে। স্যার, এই লেডি আমার একটু ক্র্যাক মনে হচ্ছে। আচ্ছা, মিস্টার অজিতের সঙ্গে কথা হয়েছিল আজকে আপনার? না, আমি সকাল থেকে অনেকবার ফোন করেছি, কিন্তু ওর ফোন বন্ধ রয়েছে। আচ্ছা, ঠিক আছে, যদি ওনার ফোন আসে তো আমাদেরকে ইনফর্ম করে দেবেন। হ্যাঁ। থ্যাংক ইউ। এই মহিলার উপর নজর রাখো। স্যার, এই প্রিন্সিপাল তো বনেদি বড়লোক ছিলেন। যে কলেজে উনি প্রিন্সিপাল ছিলেন সেটা ওনার নিজেরই কলেজ। হ্যাঁ, কিন্তু স্টাফেরা কি বলছে? স্যার বলছে উনি নাকি খুব কিপটে ছিলেন, মাইনে ঠিক সময় দিতেন না। কিছু পিয়নরা তো এটাও বলছে যে 2 মাসের স্যালারি তাদের বাকি রয়েছে। হ্যাঁ, কিন্তু শুধু এটুকু কারণ তো হতে পারে না জয়েসকে খুন করার জন্য। কিছু বলা যাচ্ছে না স্যার, আজকাল অনেক কিছুই হতে পারে। কিন্তু স্যার, এই প্রফেসর শুভম আর প্রফেসর বাণী দুজনেই মিথ্যে স্টেটমেন্ট দিয়েছে। প্রফেসর শুভম একটা বন্দুকের জন্য একজন স্মল টাইপ ক্রিমিনালের সঙ্গে কন্ট্যাক্ট করেছিল, আর যখন ও ওখানে ওই দেশি বন্দুকটা নিতে গেল, ওখানে যে ক্রিমিনাল ছিল ও একজন আন্ডার কভার কপ ছিল স্যার। আচ্ছা। হ্যাঁ, আর তারপর ওই প্রফেসর শুভম নিজের বাচ্চার দোহাই দিয়ে ওই টেম্পোরারি ওয়ার্নিং এ ওখান থেকে ছাড়া পেয়ে গেল। হ্যাঁ, কিন্তু এটা তো কখনো হতে পারে না দয়া। কম স্যালারি দিয়েছে বলে বা 2 মাসের স্যালারি দেয়নি তার কারণে গিয়ে দেশি বন্দুক কিনে নিল আর গুলি চালিয়ে দিল। স্যার, আরো একটা কারণ হতে পারে। ওই প্রফেসর শুভমের ছেলে ও ওই কলেজে পড়ে, আর টাইমে ফিস দিতে না পারার জন্য জয়েশ ওকে কলেজ থেকে রাশ টিকেট করে দিয়েছিল স্যার। কি? তাহলে হতে পারে শুভমের মনে এ ব্যাপারে কোনো রাগ ছিল। আরে প্রফেসর বাণী? স্যার, বাণী তো এটা সত্যি বলেছিল যে আনপ্ল্যান ছুটি নেওয়ার জন্য প্রিন্সিপাল তার মাইনা ডিডাকশন করেছিলেন, যার জন্য ওর হোম লোনে ইএমআই বাউন্স করেছিল। কিন্তু এটা বলেননি যে এই সময় তার প্যারেন্টসও মারা গিয়েছিল স্যার। ওকে শোক পালন করার সময়ও পর্যন্ত দেয়নি প্রিন্সিপাল। জব হারানোর ভয়ে তাকে খুব তাড়াতাড়ি কলেজে জয়েন করতে হয়েছিল স্যার। কি? ইয়েস স্যার। এমন নিষ্ঠুর লোক ছিল ওই প্রিন্সিপাল? হ্যাঁ স্যার, কলেজের স্টুডেন্টরাও খুব বিরক্ত ছিল ওনার উপর। ওরা 2nd আর 3rd ইয়ারে উঠলেই ওদের ফিজও বাড়িয়ে দিতেন উনি। উনি একটা ইউনিভার্সিটি খুলবেন ভেবেছিলেন, একটা মাল্টি ফ্যাসিলিটি ইউনিভার্সিটি। 1 সপ্তাহ আগেই অ্যানাউন্স করেছিলেন। শহর থেকে দূরে একটা ল্যান্ডও নিয়েছিলেন ইউনিভার্সিটির জন্য, আর একটা অনেক বড় কোম্পানির সঙ্গে ডিলও করেছিলেন ইউনিভার্সিটির জন্য। আচ্ছা, প্রফেসর অজিতের ব্যাপারে কি জানতে পেরেছো? স্যার, ওর রেকর্ড তো অলমোস্ট ক্লিন স্যার। এই কলেজের প্রথম জব ছিল ওর, অ্যাম্বিশিয়াস ছিল, সেই জন্য কলেজ চেঞ্জ করতে চাইছিল। ও, কিন্তু স্যার ওর ওয়াইফও একেবারেই ক্র্যাকড। বিপিওতে কাজ করে, কিন্তু অনলাইন গ্যাম্বলিং আর ইললিগাল যারা লোন দেয় তাদের সঙ্গেও জুড়ে ছিল। এখানে তো প্রত্যেকের কাছে কোনো না কোনো কারণ আছে জয়েশকে খুন করার জন্য। আচ্ছা, সারিকা কিছু বলতে পেরেছে জয়েশের গলাতে কিভাবে 500 টাকার নোটটা ঢুকে গিয়েছিল? না স্যার। না, আমি এখনই যাচ্ছি ফরেন্সিক ল্যাবে সারিকার সঙ্গে দেখা করতে। ওকে জিজ্ঞেস করবো যে ডেড বডি মুখ খুললো কিনা। কি অভিজিৎ, তোমার মুখটাও খোলাই রয়ে গেল? তুমিও না? কি সব অদ্ভুত কথা বলছো বলো তো। তোমাকে দেখলে তো
যে কারো মুখ। আমি ডেড বডির কথা বলছি। হ্যাঁ, আমিও ডেড বডিরই কথা বলছিলাম। একটু কনফিউজ ছিলাম যে 500 টাকার একটা নোটের জন্য প্রিন্সিপাল কি করে মারা গেলেন। আমি বলছি, এই দেখো, এটা হলো আমাদের খাদ্যনালী আর এটা হলো শ্বাসনালী। যখন জয়েশ নোটটা খাচ্ছিল তখন ওই নোটটা ওর গলায় গিয়ে আটকে যায়, যে কারণে ওর শরীরে শ্বাসনালী চোখ হয়ে যায়, যার ফল সাফোকেশনের কারণে ওর মৃত্যু। আরে বাবারে, মানে স্যার প্রিন্সিপাল পালং পাতা চাটের মতন নোট খাচ্ছিলেন? কিন্তু ডক্টর সারিকা, একটা নোট খাওয়ার ফলে কারো মৃত্যু হয় কি করে? দয়া ভাই, কে বললো যে ও একটা নোটই খেয়েছে? এই দেখো, এতগুলো নোট পাওয়া গেছে ওর পেটের ভেতর থেকে। কম করেও 8-10 হাজার টাকা খেয়েছে ও। 8-10 হাজার টাকা? আগে মানে স্যার, ও তো টাকার মূল্যই দিতে জানে না। তার মানে স্যার, আপনি বলতে চাইছেন যে কেউ ওনাকে জোর করে মারার জন্য নোটগুলো খাইয়েছিল? না পুরবি, যদি ওকে কেউ জোর করে নোটগুলো খাইয়ে দিত জয়েসকে, তাহলে এত ভালো করে চিবোতে পারতো না। একদম ঠিক বস। এই দেখো, এই জয়েশ খুব আরাম করে বসে এই নোটগুলো চিবিয়েছে। স্যার এক মিনিট, যদি জয়েশ নিজের ইচ্ছেতেই নোটগুলো খেয়েছিল আর ওই নোটগুলো ওর গলায় আটকে গেছিল, তাহলে ও কারোর কাছে সাহায্য চাইলো না কেন? হ্যাঁ, ঠিক বলেছ। উনি চিৎকারও তো করতে পারতেন, আর ওনার সামনে তো জলের গ্লাসও রাখা ছিল, উনি সেটাও তো খেতে পারতেন। এক্স্যাক্টলি, যদি জয়েস নিজেই নোটগুলো খেত তাহলে তো কখনোই খুন হতে পারতো না। এটা তো অ্যাক্সিডেন্টলি ডেথ। না বস, এটা অ্যাকচুয়ালি মার্ডারই। আর এটা আমি কেন বলছি, এক মিনিট আমি বলছি। এই দেখো, এটা হচ্ছে জলের গ্লাস। এই জলের গ্লাসটা প্রিন্সিপালের টেবিলে পেয়েছি, কিন্তু এটা কোনো সাধারণ জল নয়। এতে ভ্যাক্সানর আর অ্যাকুয়ালুম নামে দুটো কেমিক্যাল মেশানো আছে। আর এই কেমিক্যাল কি কাজ করে? এই কেমিক্যাল পেটের মধ্যে যে কাগজ গেছে সেগুলো ফোলানোর কাজ করে, ওগুলোকে মোটা করে দেয়। যার অর্থ, শুকনো নোট খাওয়ার ফলে যখন এর গলা ব্লক হয়ে গেছিল তখন উনি এই জলটা খান, যে কারণে নোটগুলো ফুলে যায় আর ওনার দম বন্ধ হয়ে যেতে থাকে। উনি শ্বাস নিতে পারেন না এবং সাথে সাথেই মারা যান। অভিজিৎ, যখন আমরা ওনার বডি পাই, জয়েসের ওয়ালেট তো ওনার পকেটে ছিল। হ্যাঁ স্যার, আর ওয়ালেটের ভিতরের নোটগুলো একইভাবে রাখা ছিল, একদম আনটাচড। সেটাই তো, একেবারে আনটাচ। তাহলে বাকি নোটগুলো কোথা থেকে এসেছে? কেউ তো একজন ছিল যে নোটগুলো জয়েসের কেবিনের টেবিলে রেখেছিল। পুরবি, সিসিটিভি ক্যামেরা চেক করেছো? কলেজ তো অনেক ক্যামেরা থাকতে পারে। স্যার, নর্মাল কলেজে হয়ে থাকে। মানে? স্যার, এটা জয়েশের কলেজ, ওকে তো সবাই চিনতো। তো কলেজের প্রেমিসিসে একটাই ক্যামেরা ছিল, আর সেটাও সেকেন্ড হ্যান্ড। স্যার, ইমেজ ক্লিয়ার হতে একটু সময় লাগবে। কিন্তু বস, একটা কথা আছে, এইবারে খুনি একটু বেশি, উপস্থিত ছিল না, তবুও তার কাজ করে গেছে। ওসব কথা বাদ দাও সালুকে, অনেক খুনি দেখলাম। এখুনি নিজেকে যতই চালাক মনে করুক না কেন, একটা ভুল তো নিশ্চয়ই সে করে গেছে। ব্যাস, আমরা সেই ভুলটা খুঁজবো, তারপরে দেখো। আচ্ছা নেহা দেবী, কখনো প্রিন্সিপাল বাবু প্রফেসর অজিতের কথা বলেছিলেন আপনাদের? ওদের মধ্যে কোনো লড়াই বা ঝামেলা বা কোনো হুমকি দেওয়ার ঘটনা? আপনি কি চেনেন প্রফেসর অজিতকে? না, আমি কোনো অজিত বলে কাউকে চিনি না। আর আমার হাজব্যান্ড টাকা পয়সা ছাড়া আর কোনো কথা বলতেন না, পাগল ছিল টাকা পয়সার জন্য। আর আপনার ব্যাপারে? আমারটা বাদ দিন, উনি তো বাচ্চাও নেয়নি এই কারণে যাতে মানুষ করার জন্য কোনো টাকা পয়সা না খরচ হয়। স্যার, সত্যি বলতে আমার দিদির জীবনটা নষ্ট করে দিয়েছেন উনি, আর কিছুই না। আপনি জয়েশ বাবুকে কতটা চেনেন? আমি ওনার বিজনেস পার্টনার ছিলাম, কিন্তু শুধু নামমাত্র। না উনি আমার কথা শুনতেন আর না মানতেন। ওনার সব ডিল আমি করাতাম, কিন্তু তার পরিবর্তে কি পেতাম? 4 আনা 8 আনা, এইটুকুই ভ্যাস, আর কিছুই না। এত কম টাকায় আপনার চলে কি করে, মানে চালান কি করে? আমার ভাই ভীষণ হার্ডওয়ার্কিং, অনেক কষ্ট করেও নিজের কনস্ট্রাকশন কোম্পানি শুরু করেছে। এখন তো শুরুর দিকে, তবে ও করে নিতে পারবে। আচ্ছা, গত কয়েকদিন ধরে আপনি কি ওনার ব্যাপারে অদ্ভুত কিছু কি লক্ষ্য করেছিলেন, বা এমন কিছু করেছিলেন যা আগে কখনো করেননি? না, রোহিণী ওর সাথে বেশি থাকতো। হ্যাঁ স্যার, কিন্তু আমিও সেরকম কোনো আনইউজুয়াল বিহেভিয়ার দেখতে পাইনি, সবকিছু নর্মালি ছিল। হ্যাঁ, তবেও একদিন ডাক্তারের সাথে কথা বলছিল,
বলছিল যে হয়তো মেডিসিনস কাজ করছে না, ডোজেস বাড়াতে হতে পারে। কিরকম মেডিসিন? আচ্ছা, আমরা কি ওই ওষুধটা দেখতে পারি? হ্যাঁ অবশ্যই, আমি নিয়ে আসছি। প্লিজ। হ্যাঁ, ওনার যদি আর কোনো মেডিকেল রিপোর্ট থাকে সেটাও নিয়ে আসবেন, আমাদের কাজে লাগতে পারে। এই পেপারসগুলো ছেঁড়া কেন? আমার হাজবেন্ডের পেপার চেবানোর অভ্যেস ছিল। যেটাই পড়তো না কেন সেটাই অল্প অল্প করে খেত। নিউজ পেপার, বুকস কোনো কিছুই ছাড়তো না। আর এই অভ্যেসের জন্যই ও নিজের কাছে কোনো ব্রিফকেস বা ফাইল রাখতো না। কাগজ খাওয়ার অভ্যেস? হ্যাঁ স্যার, এটার থেকে বাঁচার জন্য উনি মেডিসিনও নাকি নিচ্ছিলেন। আচ্ছা। স্যার মেডিসিন আর মেডিকেল রিপোর্ট ওনার ওয়াইফের কাছ থেকে নিয়ে নিয়েছি, ল্যাবে পাঠিয়েছি টেস্টের জন্য। আর ওই প্রফেসর অজিত? আমরা অজিতের ফটো চারদিকে সার্কুলেট করে দিয়েছি স্যার, ও শহরের থেকে বাইরে যেতে পারবে না। ওনার ফোন আর ব্যাংকের কার্ডসগুলো আমরা ট্র্যাকারে দিয়ে দিয়েছি। যখনই কেউ সেগুলো ইউজ করবে তখনই তার লোকেশন আমরা পেয়ে যাব। স্যার, কলেজের এন্ট্রি গেটের সিসিটিভি ফুটেজ দেখেছি, তাতে অজিতকে কোথাও দেখতে পাচ্ছি না। আরে চলো গিয়ে দেখি। তাহলে হতে পারে ও কলেজের অন্য কোনো গেট দিয়ে বেরিয়ে গেছে। আচ্ছা পঙ্কজ, যখন প্রিন্সিপাল কলেজে এসেছিলেন সেই সময়ের ফুটেজগুলো দেখাও। মানে সেই সময় ওনার হাবভাব কি ছিল যদি জানতে পারা যায়। স্টপ স্টপ, এক মিনিট। ওর হাতে তো ব্রিফকেস আছে, আর প্রিন্সিপাল জয়েসের ওয়াইফ বলেছিল যে কলেজ যাওয়ার সময় প্রিন্সিপালের হাতে ব্রিফকেস জাতীয় কোনো জিনিস থাকেই না। আচ্ছা, এই ব্রিফকেসটা কি জয়েসের অফিসে পাওয়া গেছিল? না স্যার, ওখানে তো এরকম কিছুই ছিল না। আর ওই ব্রিফকেসটা তো কলেজের বাইরে কেউ নিয়েই যায়নি। তার মানে একটাই, ওই ব্রিফকেসটা এখনো ওই কলেজেই আছে। কিন্তু স্যার, কলেজের প্রত্যেকেই সন্দেহের তালিকায় আছে, অন্য কারো সাহায্য তো নিতে পারবো না। হ্যাঁ স্যার, আমাদের ওখানে নিজেদের গিয়ে খুঁজতে হবে। স্যার, আমি হলিউডের ফিল্মে দেখেছিলাম এইরকমই একটা কলেজ ছিল, তাতে ভূত ছিল স্যার। আচ্ছা। আর একটা গ্রুপ অফ স্টুডেন্ট থাকে। হ্যাঁ। ওই স্টুডেন্টরা যখন আলাদা আলাদা হয়ে যায় স্যার, তখন এই ভূতটা সবার উপর এক এক করে অ্যাটাক করে। আচ্ছা, হ্যাঁ। গুড আইডিয়া পঙ্কজ, আমরা সবাই আলাদা আলাদা গিয়ে ওই ব্যাগটাকে খুঁজবো, তাই তো? স্যার, ডিসপাস, চলো। এক মিনিট স্যার, কিন্তু চলো তাড়াতাড়ি। আরে বাবা, কলেজে পড়ার সময় এত ভয় লাগছিল না যতটা পাস আউট হওয়ার পর ভয় লাগছে। কে 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 ওখানে? কে আছে? দয়া স্যার, রবি। পঙ্কজ, পঙ্কজ, তুমি অ্যাটাক করলে না কেন? আরে আমি ফ্রিজ হয়ে গেছিলাম, আমি তো ভেবেছিলাম সত্যি ভূত। আমাদের কি ভূত ধরার ট্রেনিং দিয়েছে নাকি? অজিত বাবু, কতদূর পালাবেন? চলুন, আজ আপনার ক্লাস নেব আমরা। স্যার, আমি প্রিন্সিপাল স্যারকে খুন করিনি স্যার। মানুষ তো ছেড়ে দিন, আমি আজ পর্যন্ত একটা পিঁপড়ে পর্যন্ত মারিনি। আরে কলেজে কি এক্সট্রা ক্লাস নেবার জন্য এসেছিলে নাকি? আমার তো প্রাণটা অলরেডি চলে গেছিল স্যার। না স্যার, আমি কোনো এক্সট্রা ক্লাস নিতে আসিনি স্যার, আর আমি পালাতেও চাইনি। আমি এই কলেজেই লুকিয়েছিলাম সমস্ত সময় স্যার। আর
রাতে আমি ল্যাবে আমার কেমিস্ট্রি রিসার্চ পেপারগুলো নিতে এসেছিলাম স্যার। রিসার্চ পেপার্স? মিথ্যে বলছো না? না স্যার, আমি আপনাকে দেখাতেও পারি। কোথায়? লকারে আছে স্যার। নিয়ে এসো। আগে এই দেখুন স্যার। স্যার, প্রিন্সিপাল স্যার মারা যাওয়ার পর আমার মনে হলো কেস সলভ হতে কলেজ যদি সিল হয়ে যায় তাহলে আমার সমস্ত পরিশ্রম বৃথা হয়ে যাবে। আটকাবে তুমি এইবার মিস্টার অজিত, তাও সারা জীবন জেলে। প্রথমে প্রিন্সিপালকে খুন করেছো তুমি, তারপর নিজের মোবাইল ফোন অফ করে উধাও হয়ে গেলে তুমি। আর এখন এই সব, আমি ইঁদুর মারতে পারি না, পিঁপড়ে মারতে পারি না, এই রিসার্চ পেপার এসব আমাদের সামনে এখন চলবে না, বুঝেছো? স্যার, আপনি আমার কথা বিশ্বাস করুন বা নাই করুন স্যার, আমি প্রিন্সিপাল স্যারকে খুন করিনি স্যার। আসলে বানি ম্যাম আমার আর প্রিন্সিপাল স্যারের ঝগড়ার কথা শুনতে পেয়ে গেছিল, তাই আমার মনে হলো যে সবার আগে সন্দেহ আমার উপরেই আসবে। টাকার লোভ আপনার আছে, আমার নয়। চাকরিহীন টিচারদের কম স্যালারিতে রিক্রুট করেন আপনারা। আপনার এই লোভ একদিন আপনাকে শ্বাসরোধ করে মারবে। কিভাবে কথা বলছো? অসভ্য! গেট আউট! দেখুন স্যার, আই এম রিয়েলি সরি, রাগের মাথায় বলে ফেলেছি। দেখুন, আমি এখানে ঝগড়া করতে আসিনি স্যার। এই কলেজে আমার কোনো ফিউচার নেই স্যার। দেখুন, আমি লয়ারের কাছ থেকেই এনওসি করে নিয়ে এসেছি স্যার। আপনি প্লিজ এখানে সাইন করে আমাকে কলেজের কন্ট্রাক্ট থেকে রিলিজ দিন স্যার। আমার অলরেডি 10 বছর হয়ে গেছে এখানে স্যার, আমি আর কন্টিনিউ করতে পারবো না স্যার এখানে। প্লিজ স্যার। স্যার, সব কি করছেন কি আপনি স্যার? খুব খারাপ ধরনের একটা পেপার, শুধু তো এই পেপারটা ছিঁড়ে চিবিয়েছে। বেশিক্ষণ যদি তুমি এখানে দাঁড়িয়ে থাকো না, তাহলে তোমাকেও চিবিয়ে খেয়ে নেবো। যাও, ক্লাসে যাও, গো। এই দেখুন স্যার, স্যার কোন শিক্ষিত লোক এ ধরনের কাজ করে বলুন স্যার? দেখুন, আচ্ছা, যখন আপনি ওনার অফিসে গেলেন তখন ওখানে কোনো ব্রিফ কেস দেখেছিলেন আপনি? হ্যাঁ স্যার, দেখেছিলাম। আমি ব্রাউন কালারের ছিল, সামনে টেবিলে রাখা ছিল স্যার। আচ্ছা, তখন কটা বাজে? 9টা বেজেছিল। তারপর আমি সোজা আমার ক্লাসে চলে যাই স্যার। 5 মিনিট লেট পৌঁছেছিলাম বলে আমি সমস্ত স্টুডেন্টকে সরি বলেছিলাম। সরি, 5 মিনিট লেট হয়ে গেছি। 5 মিনিট লেট মানে 9:05। হ্যাঁ। আর ক্লাসরুমে পৌঁছানোর কতক্ষণ বাদে আপনি ভিকিকে পাঠিয়েছিলেন প্রিন্সিপালের অফিসে? তা ধরুন ওই 2 থেকে 3 মিনিট পরে। 2-3 মিনিট বাদে, মানে 9টা বেজে 7 কিংবা 8 মিনিট। কিন্তু স্যার, ভিকি প্রিন্সিপালের অফিসে 9:30টায় পৌঁছেছিল, আর ওর চিৎকার শুনেই তো সব প্রফেসররা ওখানে গিয়েছিল। স্যার! প্রফেসর অজিতের হিসেবে ওনার প্রিন্সিপালের কেবিন থেকে ক্লাসরুমে পৌঁছতে 5 মিনিট লেগেছিল, আর ভিকির ক্লাসরুম থেকে প্রিন্সিপালের কেবিনে পৌঁছতে 20 থেকে 22 মিনিট লেগেছিল। মানে ওই ব্রিফ কেস এই 20-22 মিনিটের মধ্যেই গায়েব করা হয়েছে। এখন এটা জানতে হবে যে এই 20-22 মিনিট এই ভিকি কোথায় ছিল। স্যার, ভিকির লোকেশন ওদের বাড়িতেই দেখাচ্ছে। চল চল আরেকবার। আরে আয় 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 আয়। দেখো কান্তা দিদি, দেখো তো কে এসেছে। তাড়াতাড়ি। ইয়েস! আরে এবার চলে আয়। কি হলো? ঠিক আছে ঠিক আছে, চল। ভাই, আমিও খেলবো। দাঁড়া দাঁড়া, আরেকটা খেলে নি, তারপর গেম খেলতে খেলতে তোদের এই লড়াইটা কবে শেষ হবে বলতো ভাই? এই নে খেল। দে। পিৎজার তোর গন্ধ সাথে- বেরোচ্ছে। পিৎজা পার্টি চলছে নাকি? এ কে রে? সিআইডি এসছে রে। ও হো 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 হো। আপনারা এখানে কেন এসেছেন? এটা জানার জন্য যে ক্লাসরুম থেকে প্রিন্সিপালের ঘরে, যেটা 5 মিনিটের রাস্তা, তোমার 23 মিনিট কেন লাগলো? আরে ওই যদি এত স্পিডে ওই দিন প্রিন্সিপালের অফিসে পৌঁছে যেতে পারতিস, তাহলে আজকে থাপ্পড় খেতে হতো না। থাপ্পড়? হ্যাঁ, থাপ্পড়। আই এম সরি স্যার, আই এম সরি।
ওই সব কিছু আমিই করেছি। আই এম সো সরি। ভিকি, তুই খুন করেছিস প্রিন্সিপাল স্যারকে? না 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 স্যার, আমি কাউকে খুন করিনি স্যার। আমি তো শুধু ওই ব্রিফ কেসটা চুরি করেছিলাম। আমি তো অজিত স্যারের কথা মতোই কোনো দিকে না তাকিয়ে প্রিন্সিপাল স্যারের অফিস 5 মিনিটেই পৌঁছে গিয়েছিলাম। কিন্তু যখনই আমি নক করে ভেতরে গেলাম তখন ওখানে প্রিন্সিপাল স্যার মরে পড়েছিলেন। আমি তো দেখেই ভয় পেয়ে গিয়েছিলাম। তারপর আমি দেখলাম যে ওখানে টাকা ভর্তি একটা ব্রিফ কেস খোলা ছিল। আমি তাড়াতাড়ি ওখান থেকে ব্রিফ কেসটা নিয়ে বেরোলাম আর কলেজের টেরেসে গিয়ে লুকিয়ে রেখে দিলাম। কিছুক্ষণ পর সুযোগ পেতেই আমি আবার কলেজের টেরেসে গিয়েছিলাম। ওখানে সব টাকাগুলো আমি আমার ব্যাগে ঢোকালাম আর ওখান থেকে আমি পালিয়ে গেলাম। যদি উইকি 9:07 প্রিন্সিপালের অফিসে পৌঁছয়, তার মানে প্রিন্সিপাল জয়েশের মৃত্যু 9টা থেকে 9:07 মধ্যে হয়েছে। তার মানে স্যার, খুনি ওই 7 মিনিটের মধ্যে অফিসে ঢুকেছে, ওনাকে মার্ডার করেছে, তারপর ওখান থেকে চলেও গেছে, আর কেউ ওকে দেখতেও পায়নি। পুরবি এটাও তো হতে পারে যে খুনি ওখানে অফিসে যায়নি। ও যে কোনোভাবে প্রিন্সিপালের অফিসে ওই নোটগুলো পৌঁছে দিয়েছিল যাতে ও মারা যায়। নোটগুলো কোথায়? স্যার ওগুলো ভেতরেই আছে, আমি নিয়ে আসছি। তাড়াতাড়ি। স্যার ভালো হয়েছে নতুন নোট, এটাকে আমরা ট্রেস করতে পারি। হ্যাঁ, কিন্তু এই নোটগুলোতে লাল পাউডার কেন লেগে আছে? আরে হ্যাঁ, প্রিন্সিপাল জয়েসের হাতে তো এরকম পাউডারই লেগেছিল। যে নোটের ব্যাগটা তোমরা এনেছিলে সেই নোটগুলোতে জংও লেগেছিল। আর সেই সঙ্গে আমরা এটাও জানতে পেরেছি যে এই জয়েশের কাগজ খাওয়ার অসুখ কেন এবং কিভাবে হলো, ওর মেডিকেল হিস্ট্রি আর ওর ওষুধ থেকে এটা জানা যাচ্ছে যে পিকা নামের অসুখ ছিল ওর, PICA, পিকা। পিকার ফুল ফর্ম কি হয় স্যার? এর কোনো ফুল ফর্ম হয় না পঙ্কজ, এটা একটা ল্যাটিন ওয়ার্ড। একটা পাখি আছে ম্যাকপাই নামের, যাকে পিকা বলেও ডাকা হয়। ওর একটা বিশেষ ব্যাপার আছে, ও সব কিছু খেতে পারে। যেমন কিছু লোক চক খায়, কিছু বাচ্চা মাটি খায়, দেওয়ালে রং করা চুন সেটাও খায়। এটাকেও পিকা বলে? হ্যাঁ পঙ্কজ, পিকা হচ্ছে একটা মেন্টাল ডিসঅর্ডার। এতে লোক খাবার জিনিস খায় না, বরং অন্য কিছু জিনিস খেতে থাকে। যেমন যদি কারোর ক্যালসিয়াম কম থাকে তখন সে চক খেতে শুরু করে, দেওয়ালে লাগানো চুন খেতে শুরু করে। জয়েসের মতো লোক যখন তার আয়রন কম হয় তখন সে কাগজ খেতে শুরু করে, আর ধীরে ধীরে কাগজ খাওয়াটা অভ্যাসে পরিণত হয়। কাগজের টেক্সচারটা অভ্যাস হয়ে যায়। কিন্তু স্যার, জয়েস তো শিক্ষিত ছিল, আয়রনের অভাব ছিল যখন চিকিৎসা করাতো, ওষুধ খেত, কাগজ খাওয়ার কি প্রয়োজন ছিল? পুরবি উনি ওষুধ খাচ্ছিলেন, কিন্তু হতে পারে খুনিও এই ওষুধটা বদলে দিয়েছিল। স্যার, জয়েশের স্ত্রী নেহা, উনি জয়েশকে ডাক্তারের সঙ্গে ফোনে কথা বলতে শুনেছিলেন। জয়েশ কমপ্লেন করছিল যে আজকাল ওই ওষুধ ঠিক মতো কাজ করছে না। একদম ঠিক দয়া। আর যেহেতু খুনি জয়েশের ওষুধ পাল্টে দিয়েছিল, সেই জন্য যেদিন জয়েশের মৃত্যু হয়েছিল সেদিন ওর ভয়ঙ্করভাবে শরীরে আয়রনের অভাব অনুভব করছিল। আর যখন আয়রনের অভাব অনুভব করলো তখন ওর ভীষণভাবে ইচ্ছে হলো কাগজ খাওয়ার। সামনে কিছু দেখতে পায়নি, নোট পড়েছিল, ও সেইগুলোই খেতে শুরু করলো। আর যখন ওই শুকনো নোটগুলো ওর গলায় আটকে গেছিল তখনও ওখানে রাখা কেমিক্যাল মেশানো জলটা খেয়ে নিয়েছিল, যে কারণে ওর শরীর আরো খারাপ হয়ে গেছিল আর দম বন্ধ হয়ে আসছিল। আর কারোর কাছ থেকে সাহায্য চাওয়ার আগেই
অক্সিজেনের অভাবে উনি মারা যান। জয়েসের শুধু ওষুধটাই বদলানো হয়নি, বরং কেউ নোটগুলোতে জং পাউডার ছিটিয়ে দিয়েছিল। আর যখন জয়েসের আয়রনের অভাব দেখা দিয়েছিল, তখন কিছু না ভেবেই উনি নোটগুলো খেতে শুরু করেন। তো স্যার প্রথমত এটাই যে খুনি প্রিন্সিপালের ব্যাপারে সব কিছু জানতো, আর দ্বিতীয়ত মার্ডারের দিন সকালে সে প্রিন্সিপালের সঙ্গে বাইরে দেখা শুধু করে। একটু ভেবে দেখো, ওই জলের গ্লাসটা জয়েসের অফিসেই ছিল। তার মানে হলো কেউ তো বাইরের আছে যে জয়েসের রোগটাকে ট্রিগার করেছে। আর কলেজের ভেতরের যে অন্যজন যে ওই জলের গ্লাসের মধ্যে ওই কেমিক্যাল মিশিয়েছিল, মিক্সানল আর অ্যাকোয়ালুন। মানে দুজন আছে যারা কিনা এই জয়েসের খুনের কারণ। তাহলে বুঝতে পেরেছো সবাই? স্যার, আপনারা এখানে, কিন্তু ভিকি আর ওর বন্ধুরা আজকে আসেনি। আমরা বিকি আর ওর বন্ধুদের সঙ্গে দেখা করতে আসেনি বানি দেবী, আমরা আপনার কাছে কিছু জানতে এসেছি। অ্যাকচুয়ালি স্যার, আজ আমার শরীরটা খারাপ লাগছে। আমরা কাল ধীরে সুস্থে কথা বলি প্লিজ। এক সেকেন্ড, প্রফেসর বানি, আমাকে বাধ্য করবেন না আপনার স্টুডেন্টদের সামনে আপনাকে জোর করতে। প্লিজ কোঅপারেট। আমি তো সবকিছুই স্টেটমেন্টে বলে দিয়েছি, আর কি জানতে চান আপনারা? বানি দেবী, আপনি আমাদের অর্ধেক সত্যি বলেছেন, আর আমরা এখানে পুরো সত্যি জানতে এসেছি। আপনি আমাদের এটা বলেছেন যে আপনার প্যারেন্টস অসুস্থ ছিল, কিন্তু আপনি আমাদের এটা বলেননি যে ঠিক এক সপ্তাহ বাদে ওনারা দুজন মারা গেছেন। আপনি আমাদের এটা বলেছিলেন যে আপনার হোম লোনের ইএমআই বাউন্স হয়ে গেছে, কিন্তু আপনি আমাদের এটা বলেননি যে মা বাবার চিকিৎসার খরচের জন্য আপনি এতটাই দেনায় ডুবে গেছিলেন যে আপনি বাড়ি বেচার সিদ্ধান্তও নিয়েছিলেন। হ্যাঁ, সেটা আমার পার্সোনাল ম্যাটার ছিল, না বলে কি কোনো অপরাধ করেছি? তাহলে এখন বলুন না বানি ম্যাম, আপনি কি করে ম্যানেজ করলেন আপনার বাড়ির ইএমআই দিতে? আমাদেরও বলুন। আমরা আপনার ব্যাংক অ্যাকাউন্টস চেক করেছি, তাতে কেউ 2 লক্ষ টাকা ক্যাশ আপনার অ্যাকাউন্টে ডিপোজিট করে দিয়েছিল। কে সে? অবভিয়াসলি সেটা প্রিন্সিপাল জয়েস তো নিশ্চয়ই নয়। দেখুন ম্যাম, আপনি যদি না বলেন আমরা কিন্তু কথা বের করেই ছাড়বো আপনার থেকে। এখন চয়েসটা আপনার। আই এম সো সরি স্যার, অ্যাকচুয়ালি ওই সময় আমার টাকার খুব প্রয়োজন ছিল, আর যখনই আমি স্যারকে মারার অফার পেলাম আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাই। আই এম সো সরি স্যার, আমি সমস্ত সত্যিটা বলবো আপনাদের, আমি জেনে বুঝে কিচ্ছু করিনি। তুই দাঁড়া, আমি দেখে আসছি। কি ব্যাপার স্যার? স্যার, আপনারা কিছু বলছেন না কেন? খুনির ব্যাপারে কিছু জানতে পেরেছেন? হ্যাঁ, জানতে পেরেছেন? স্যার, স্যার আমার জামাইবাবু যেমনই হোক না কেন ওনার সাথে খুব খারাপ হয়েছে। স্যার, খুনিকে ছাড়বেন না আপনারা? একদমই ছাড়বো না, একদমই ছাড়বো না। তবে একটা ব্যাপার, যে খুনি খুব চালাক ছিল। আপনার জামাইবাবুর ব্যাপারে সব জানতো। আয়রনের ঘাটতি আছে, কাগজ খাওয়ার অভ্যেস আছে, আর ঠিক কি কি ওষুধ খান, আর সেই ওষুধগুলোকে কখন আর কিভাবে বদলাতে হবে পুরো প্ল্যান করে রেখেছিল। এত সব ডিটেলস আমার হাজবেন্ডের কোনো কাছের মানুষ ছাড়া তো আর জানতে পারে না। আপনি কি আমায় সন্দেহ করছেন? কাছের লোক শুধু এখানে আপনি একা নন নেহা দেবী, তাই তো? এই শালাও তো জামাইবাবুর কাছের লোক হয়, তাই না?
পাগল হয়ে গেছিস নাকি তুই রোহন? চল বলছি। কি করছিস তুই আমার সাথে? কর, তুই যদি এক পা এগোয় না আমি সবাইকে মেরে ফেলবো। এই রোহান, বোকামি করিস না। বোনকে ছেড়ে দে, বন্দুক নিচে কর। আরে অনেক মাথা নত করে বেঁচেছি আমি, কিন্তু আর নয়। অনেক সহ্য করেছি আমি, কিন্তু এবার আমি নিজের শর্তে বাঁচবো। আর যদি কেউ রাস্তার বাধা হয় তাকে আমি সরিয়ে দেবো একদম। না না না, ভুলভাল কাজ একদম নয়। তুমি এখান থেকে বেঁচে ফিরতে পারবে না। এগিয়েও না বলছি, মেরে দেবো কিন্তু আমি। এই, শুনলি না স্যার কি বললো? লজ্জা করে আবার তোকে নিজের ভাই বলতে। বলেছিলাম কত দূর পালাবি তুই। জামাইবাবুকে আমি খুন করেছি, সব প্ল্যান আমি করেছিলাম। ওই লোকটা সারা জীবন টাকার পিছনে ছুটেছে, আর সেই টাকা দিয়ে আমি শ্বাসরোধ করে মেরেছি ওকে। সেই টাকা যার জন্য নিজের আপনজনদের কোনোদিন পরোয়া করেনি। 10 বছর ওই লোকটার সব কথা আমি চুপচাপ শুনেছি, শুধুমাত্র আমার দিদি নেহার খুশির জন্য। দিন রাত পরিশ্রম করে নিজের কনস্ট্রাকশন কোম্পানি দাঁড় করিয়েছি। জামাইবাবু জানালো যে নিজের একটা ইউনিভার্সিটি লঞ্চ করতে চাই, নতুন ইউনিভার্সিটি। তখন ভাবলাম যে সেই কন্ট্রাক্টটা আমাকে দেবে, কিন্তু না, ও অন্য একজনের সঙ্গে হাত মিলিয়ে নিল। শুধু একটাই কারণ, যাতে আমি ওর মতো সাকসেসফুল হতে না পারি। তাহলে ঠিক এই কারণের জন্য তুমি ওনাকে মার্ডার করার প্ল্যান করেছিলে? না স্যার, আপনি বুঝবেন না। এটা একদিনের রাগের ফল নয় স্যার। ও বিজনেসে আমার সব রকম সুবিধা নিত, কিন্তু কোনোদিন সম্মান করেনি। কিন্তু একদিন মনে হলো ব্যাস অনেক হয়েছে, অনেক সহ্য করেছি অসম্মান। তখন ডিসাইড করলাম যে জামাইবাবুকে আমি মেরে ফেলবো। সেই জন্য আমি ওকে মারার প্ল্যান করলাম। সর্বপ্রথম ওর ওষুধগুলো চেঞ্জ করে দিলাম, যাতে ওর শরীরে আয়রনের ডেফিসিয়েন্সি হয়। তারপর আমি জায়গা খুঁজছিলাম, এমন একটা জায়গা যেখানে জামাইবাবু মরতো আর কারোর কাছে সাহায্য চাইলে সেটা পেত না। এমনই একটা জায়গা খুঁজছিলাম, কিন্তু তখনই প্রফেসর বানি, জামাইবাবুর ইউনিভার্সিটিতেই কাজ করেন উনি ওনার রুমে এলেন। স্যার, আমি যদি ব্যাংকে ইএমআই না দিতে পারি তাহলে আমার ফ্ল্যাটটা আমার হাত থেকে চলে যাবে স্যার। আমি এখানে কোনো দান ছত্র খুলে রাখিনি যে সবাইকে টাকা পয়সা দান করব। নিজে রোজগার করো আর খাও। স্যার, এই রোহন, একে বার করো এখান থেকে। সকাল সকাল মুডটাই অফ করে দিল। হ্যাঁ, হ্যালো, ইয়েস। না 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 স্যার, স্যার 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 প্লিজ স্যার, প্লিজ স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েস। আমি আপনাকে বের করতে আসিনি, আপনি একটু রিল্যাক্স হন। দেখুন, আপনি চাইলে আমি আপনাকে সাহায্য করতে পারি। আপনি না একটা কাজ করুন, এই কার্ডটা রাখুন আমার, আর এখান থেকে বেরিয়ে গিয়ে আমাকে ফোন করবেন, ঠিক আছে? আরে আরে প্লিজ প্লিজ প্লিজ, হাত জোর করবেন না, হাত জোর করবেন না প্লিজ। আমার প্রবলেমের সলিউশন নিজে থেকেই আমার কাছে চলে এলো, আর এটাই ছিল আমার কাছে মোক্ষম সুযোগ। জামাইবাবুর অফিস একদম পারফেক্ট জায়গা ছিল ওকে মারার জন্য। স্যার, ওর অফিসে ওকে কেউ পছন্দ করতো না, তাই ওর অফিসে খুব একটা কেউ যাতায়াত করতো না। আর আমি প্রফেসর বানিকে টাকার বদলে ওর পানীয় জলে কেমিক্যাল মেশানোর জন্য রাজি করিয়ে নিলাম। আর সেদিনই বিল্ডারের টোকেন এসেছিল, আর সেই টোকেনটা আমিই নিয়ে এসেছিলাম। জামাইবাবুকে কলেজের বাইরে সেই ব্যাগটা আমি ধরিয়েছিলাম, কিন্তু ও জানতো না যে সেই নোটগুলোতে আমি শুকিয়ে যাওয়া মোর্চের পাউডার মিশিয়ে দিয়েছিলাম। আর যখন জামাইবাবু অফিস পৌঁছলো, ততক্ষণে পিকা লেভেল বেড়ে গিয়ে ট্রিগার হয়ে গিয়েছিল। আর যখন নোটগুলোর গলায় চোখ হচ্ছিল, তখন সেই জলটা খেয়েছিল যাতে প্রফেসর বানি কেমিক্যাল মিশিয়েছিলেন, আর তাতেই ও মারা যায়। আমার কাছে অন্য কোনো রাস্তা ছিল না স্যার, নাহলে ট্রাস্ট মি, আমি কোনোদিনই আমার দিদির হাজবেন্ড আমার জামাইবাবুকে মারতাম না। রাস্তা ছিল, নেহা আর জয়েসের জীবন থেকে বেরিয়ে এসে নিজে একটা নতুন জীবন শুরু করতে পারতে। তুমি একটা ভালো বিজনেস করছিলে, সেটাকে বড় করতে পারতে, কিন্তু তুমি আর বানি অপরাধের রাস্তা বেছে নিয়েছো। এমন একটা রাস্তা, যে রাস্তা তোমাদের অন্য কোথাও নয়।
বরং ফাঁসির দড়ি পর্যন্ত নিয়ে যাবে। কার? মেহেকের কার? এক সেকেন্ড। মেহেকের কারের নাম্বার আরটিও ডেটাবেসে চেক করি। যদি কোনো টিকিটস বা পেনাল্টি পাওয়া যায়। এই কারের উপর তো অনেকগুলো ভুল পার্কিংয়ের ফাইন দেওয়া আছে, তাও আবার একই লোকেশনে। গিয়ে দেখা যাক। এসিপি স্যার বারণ করেছেন, কিন্তু এইটুকু তো করতেই পারি আমি। যদি কেসটা সলভ করতে কোনোভাবে সাহায্য করতে পারি। যাওয়া যাক। পেয়ে গেছি মেহেকের কার। আরে এই গাড়িটা কার? সকাল থেকে এখানে দাঁড়িয়ে। হ্যাঁ, ওই যে সবাই লাইন দিয়েছে ওদিকে। থ্যাংক ইউ। বাক্স নিচে রাখ, গুলি চালিয়ে দেবো। এই দাঁড়া, গুলি মেরে দেবো। একদম এগোবে না, আদা পরে হাঁটু মুড়ে বসো। এই দাঁড়াও, কেউ এগোবে না। এই এগোবে না, একদম এগোবে না। দেখ তুই একদম ঠিক কাজ করছিস না, তুই ঠিক কাজ করছিস না, বন্দুকটা নিচে কর। মনে হচ্ছে ট্রেলার না দেখে তুই মানবি না। গুলি সোজা বুকে করেছে। হামলাকারী চাইলে পায়ে কিংবা হাতে গুলি করে চলে যেতে পারত। গুলি এপার ওপার হয়েছে। মানে খুব কাছ থেকে ফায়ার করা হয়েছে। এখানে পড়েছে, হতে পারে যে এই এরিয়া থেকেই গুলি চালানো হয়েছে। পঙ্কজ, তুমি ওখানে গিয়ে দেখো তো বুলেটের শেল পাওয়া যায় কিনা। স্যার। এক্সকিউজ মি, কেউ কোথাও যাবেন না যতক্ষণ না আমাদের এনকোয়ারি কমপ্লিট হচ্ছে। আপনারা সবাই ভিতরে যান, প্লিজ ভিতরে যান, সবাই প্লিজ। ভিতরে যান।
আপনি এই ব্যাংকের ডেপুটি ম্যানেজার? হ্যাঁ ম্যাম, সোনালী কুমার। সোনালী দেবী, আমাদের এই পুরো ঘটনার সিসিটিভি ফুটেজ চাই। হ্যাঁ স্যার, পেয়ে যাবেন। রাকেশ, পুরবি, ট্রাফিক কন্ট্রোল রুম থেকে আশেপাশের সিগন্যালের ফুটেজ নিয়ে নাও। স্যার, কি মনে হচ্ছে আপনার, কার কাজ হতে পারে? আমি তো বুঝতেই পারছি না এরকম ভয়ঙ্কর কাজ কে এবং কেনই বা করলো। আচ্ছা, আপনি একটু ভেবে বলুন যে গত কয়েকদিনে ব্যাংকের কোনো কাস্টমার খুব রেগে গিয়েছিলেন কোনো বিষয় নিয়ে, বা কোনো এমপ্লয়ি যাকে কিছুদিন আগে ব্যাংক থেকে বের করে দেওয়া হয়েছিল? না স্যার, এরকম কিচ্ছু হয়নি। স্যার, এই হলো সিসিটিভি ফুটেজ। ওই দেখান। তুই ঠিক কাজ করছিস না, বন্দুকটা নিচে কর। এক মিনিট, একটু ব্যাক করে জুম করুন তো, আর একটু করুন। সিকিউরিটি গার্ড যখন নিচে পড়েছিল আর ম্যানেজারের হাতেও কোনো বন্দুক যখন ছিল না, তাহলে ও গুলি কেন চালালো? এটাই ভাবার বিষয়। আচ্ছা, রাহুলের ব্যাপারে আরো কিছু বলুন। ওর কেমন বিহেভিয়ার ছিল, কেমন লোক ছিল? স্যার, ওর ব্যাপারে খুব বেশি কিছু তো জানি না, কারণ এই কিছুদিন হলেই জব্বলপুর থেকে ও ট্রান্সফার হয়েছে। ব্যাংকে প্রত্যেকেই ওকে নিয়ে স্যাটিসফাইড ছিল, কারোর কোনো প্রবলেম ছিল না ওকে নিয়ে। না, প্রবলেম তো ছিল, সেই জন্যই তো ওনাকে গুলি করা হয়েছে। এটাও তো হতে পারে যে কোনো পাগল ক্রিমিনাল ছিল, সেই কারণেই গুলি চালিয়েছে। আচ্ছা, এই রাহুলের বাড়িতে কে কে আছে? এখানে ওর দাদা আর বৌদির সাথে থাকে। আই সি। তোমরা ওই সময় ওই ডাকাতের মুখটা দেখেছিলে যে ওকে গুলি করেছিল? না স্যার, ওর মুখটা মাস্ক দিয়ে ঢাকা ছিল স্যার। জানি না স্যার, কোথা থেকে এলো, কি করে এলো, ম্যানেজারকে গুলি করলো আর ঝড়ের বেগে টাকা নিয়ে পালিয়ে গেল। তারপর সব টাকা পয়সা নিয়ে একটা ঢাকা দেয়া গাড়িতে করে পালিয়ে গেল। এ যে কেউ ছিল পুরো হোমওয়ার্ক করে এসেছিল। গাড়িটা এমন করে ঢেকে রেখেছিল, না নাম্বার প্লেট দেখা যাচ্ছে আর না টায়ারগুলো, যাতে সহজে ওকে ট্রেস করা না যায়। পূর্বে একটা কাজ করো, যারা এই ব্যাংক থেকে বড় অ্যামাউন্টের লোন নিয়েছে আর যারা ডিফল্টার, তাদের সবার লিস্ট বের করো। টায়ারের দাগ 1, এই 2, 3। স্যার, গাড়ির তো 4টে টায়ার হয়, 4টে চিহ্ন থাকা উচিত। এখানে তো শুধু 3টে আছে, 1, 2, 3। ওরা অটোতে এসেছিল। আচ্ছা, কত টাকা লুট করা হয়েছে ব্যাংক থেকে? স্যার, পুরো 80 লাখ টাকা। 80 লাখ? আচ্ছা, ওই নোটগুলো সিরিয়াল নাম্বার তো আছে আপনার কাছে? হ্যাঁ স্যার, পাওয়া যাবে। গুড, ওগুলো আমাদের চাই। পঙ্কজ, এইরকম টায়ারের দাগ তখনই দেখা যায় যখন টায়ার একদম ব্র্যান্ড নিউ হয়। তার মানে এটাই যে 3টে টায়ার নতুন ছিল আর এটা পুরনো ঘষা। আমাদের জানতে হবে যে কোন ধরনের কোম্পানি এই ধরনের টায়ার বানায়। স্যার, এটা ব্যাংকের ডিফল্টার্সদের লিস্ট। এখানে তাদের নাম আছে যারা লোনের কিস্তি দেয়নি। ও, এটাও তো হতে পারে যে রবারি যারা করেছে তাদের নাম এই ডিফল্টারের লিস্টে আছে। হতে পারে। নজর রাখতে হবে, হঠাৎ করে কেউ যদি তার লোনের কিস্তি এখানে দিতে আসে বা তার পুরো লোনটাই সে একেবারে শোধ করে দেয়, তাহলে সে কিন্তু সাসপেক্ট হবে। পুরবি, এটা জানার চেষ্টা করো যে যতগুলো এই ডিফল্টার আছে রবারির সময় এরা কোথায় ছিল। ঠিক আছে স্যার। স্যার, ব্যাংক থেকে গাড়ি বেরোনোর পর সবার প্রথম সিগন্যাল এখানেই আছে, মঙ্গলনগর। এখান থেকে ওই গাড়িটাকে দেখা যাচ্ছে, যেটাই অপরাধী ব্যাংক থেকে পালিয়েছিল। আর মঙ্গলনগরের সিগন্যালের ঠিক পরেই সন্তোষপুরের সিগন্যাল। হ্যাঁ স্যার, এই সিগন্যালটা 500 মিটার আগে, কিন্তু এখানে ওই গাড়িটাকে দেখা যাচ্ছে না। তার মানে স্যার, অপরাধী এই দুটো সিগন্যালের মধ্যে কোথাও লুকিয়ে বসেছিল। স্যার, আমরা এই দুটো সিগন্যালের মাঝের এরিয়াতে চেক করেছিলাম, সেখানে কোনো লুকোনোর মতন জায়গা তো দেখিনি, আর না কোনো বেনামি গাড়ি দেখতে পেয়েছি। অবশ্য এটা হতে পারে যে ঠিক এই দুটো সিগন্যালের মাঝখানে গাড়ির কাভার তুলে দিয়েছে আর পরের সিগন্যালে কাভার ছাড়াই পালিয়ে গেছে। হতে পারে স্যার। আচ্ছা, এই দুটো সিগন্যালের মধ্যে কি কোনো সিসিটিভি ক্যামেরা কি পেয়েছো? না স্যার। অভিজিৎ, ব্যাংকে 80 লাখ টাকা লুট করার পরে ব্যাংক ম্যানেজারকে খুন করা হয়। মনে হয় ব্যাংক রবারির আড়ালেই মার্ডার করা হয়েছে। এটা মার্ডার কেস। স্যার, হ্যাঁ
স্যার এই টায়ারের বিষয়ে জিজ্ঞেস করে আসছি, যার চিহ্নগুলো আমরা ওই ব্যাংকের বাইরে দেখেছিলাম। একটা লোগো কোম্পানি যারা ওরকম ডিজাইনের টায়ার বানায়। আর এখানে আশেপাশে কতগুলো দোকান আছে যে এই কোম্পানির টায়ার বিক্রি করে? স্যার 30 কিলোমিটারের রেডিয়াসে 4টে এরকম জায়গা আছে, যেখানে 3টে ন্যাশনাল চেইন স্যার। তাই ওখান থেকে টায়ার নেওয়াটা অপরাধীর পক্ষে কঠিন। কিন্তু একটা অটো অ্যান্ড টায়ার ওয়ার্কশপ আছে স্যার, ওখান থেকে কিন্তু নিতে পারে। তাহলে যাও চেক করো দয়া। স্যার যাও। আর অভিজিৎ, স্যার রাহুলের বাড়ির লোকের সঙ্গে দেখা করো, কথা বলো ওদের সাথে, দেখো কিছু জানা যায় কিনা। ব্যালেন্সিং করে দিয়েছিস তো? হ্যাঁ, টায়ারগুলো ঠিকঠাক দাদা, লাগিয়েছিস? হ্যাঁ, আসুন 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 স্যার, আসুন স্যার। বলুন স্যার, কোনো নতুন গাড়ি কিনবেন আপনি? না, না। আচ্ছা, তাহলে আপনার গাড়িটা বিক্রি করবেন? আরে না দাদা। তাহলে কি কাজ স্যার? আচ্ছা, এই ডিজাইনের টায়ার কি আপনারা বেচেন? হ্যাঁ স্যার, এটা তো লোগো টায়ার, এর এজেন্সি তো আমাদের কাছেই আছে, এই দেখুন। বেশ কয়েকদিন আগে একজন কি আপনাদের থেকে এই ডিজাইনের 3টে টায়ার নিয়েছিল? এসব কি মজা করছেন স্যার, আপনি পাগল হয়েছেন নাকি? রোজ আমার কাছে 10 জনের বেশি কাস্টমার আসে, প্রত্যেকের হিসেব কি আমি ধরে ধরে রাখবো নাকি? সবার ডিটেলস রাখতে গেলে তো হয়েই গেল, যা খুশি। তাহলেও একটু মনে করার চেষ্টা করে দেখুন, যদি কিছু মনে পড়ে যায়। আচ্ছা, অদ্ভুত দাদাগিরি দেখছি। যদি না বলি তো কি করবেন? যদি কিছু না বলেন তাহলে আপনাকে একটু আদর যত্ন করতে হবে, এই আর কি। হ্যাঁ, মানে? মানে আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি থেকে? আর একটা রবারের ইনভেস্টিগেশন করছি, আর যদি কোঅপারেট না করেন তো জেলও যেতে হতে পারে। জেলে? হ্যাঁ। না স্যার, না স্যার, মনে পড়েছে। আসলে 3 দিন আগে একজন কাস্টমার নিয়ে গেছিল স্যার। মনে পড়ছে না? হ্যাঁ। আচ্ছা, কেমন দেখতে ছিল? স্যার ওই ডিটেল ওখানে আছে, আমি দেখে বলছি। ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ স্যার। ওই ব্যাংকের লোনের ডিফল্টার্সদের ডিটেলস ভেরিফাই করা হয়েছে। ওই সময় ব্যাংকের আশেপাশে কেউ ছিল না। ও, তাহলে তো রাস্তা বন্ধ হয়ে গেল। ক্ষমা করবেন, আমরা জানি যে এই সময়ে আপনাদের জন্য খুব খারাপ সময়, খুবই দুঃখের সময়, কিন্তু আমরা কিছু প্রশ্ন করতে চাই আপনাদের। আপনারা? দেখুন, আমরা সিআইডি থেকে আমাদের রাহুলের মৃত্যুর ব্যাপারে কিছু ইনফরমেশন চাই। স্যার, একজন মহিলাকে বিক্রি করেছিলাম এই টায়ার। মহিলা কি? আচ্ছা, তাহলে ওকে দেখতে কেমন ছিল? মুখটা দেখেছো তো? ভালো ঘরের মহিলা ছিল স্যার, হাইট 5 ফুট 2 ইঞ্চি, গায়ের রং ফর্সা আর লম্বা চুল ছিল স্যার। আর পেমেন্ট কি করে করেছিল, ক্যাশ না কার্ড? ক্রেডিট কার্ডে স্যার, এই দেখুন বিল। মেহেক নাম ওই মহিলার। ব্যাংক তো একটা লোক লুট করেছিল, তার মানে ও মেহেকের গাড়িটা চুরি করেছিল, তারপর ওই গাড়িটা দিয়ে ব্যাংক লুট করে। যদি মেহেকের গাড়ি চুরি হয় তাহলেও তো কমপ্লেন নিশ্চয়ই করবে। মেহেকের সঙ্গে দেখা করা যাক, ওই বলবে কি হয়েছিল। হ্যাঁ স্যার, ক্রেডিট কার্ড স্টেটমেন্ট থেকে অ্যাড্রেসটা বার করে নি। কি মনে হয় আপনাদের এরকম কেন হলো? কে খুন করতে পারে রাহুলকে? রাহুলের সঙ্গে ব্যক্তিগত শত্রুতা কারোর ছিল না। ও তো স্যার সবে এসেছিল এই শহরে। হতে পারে জব্বলপুরে ওর কোনো শত্রু ছিল যে ওকে ফলো করতে করতে এখানে এসেছে। না, ওখানে ওর কারোর সাথে কোনো শত্রুতা ছিল না। ইনফ্যাক্ট ও তো সবসময় একা একাই থাকতো। শত্রু তো দূরের কথা, ওর কোনো বন্ধুও ছিল না। আমি নিজের কিছু বান্ধবীর সাথে দেখা করানোর চেষ্টাও করেছিলাম, ও যাতে পছন্দ করে কাউকে বিয়েও করে নেয়। কিন্তু আমাদের রাহুল এত লাজুক ছিল, ও তাদের সাথে ঠিক করে কথাও বলতে পারতো না। স্যার, আমার ভাই খুব ভালো মানুষ ছিল, যেই এটা করেছে আপনারা প্লিজ তাকে ছাড়বেন না, প্লিজ। ভরসা রাখুন, আমরা তাকে খুঁজে বের করব। আপনারা একটু মনে করার চেষ্টা করুন যে এর মধ্যে রাহুলের বিহেভিয়ার কেমন ছিল। কোনো কিছু নিয়ে টেনশনে ছিল কি? 3 সপ্তাহ আগে ও ফোনে কারোর সঙ্গে কথা বলছিল, ওর মুড অত্যন্ত বিগড়েছিল। দেখো, তুমি এভাবে কথা বলবে না আমার সাথে। আচ্ছা, তুমি কি ওর হিস্ট্রিটা জানো? 4 বছর, এটা কোনো ছোট ব্যাপার নয়। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে পরে কথা বলছি। আর যখন ওকে জিজ্ঞাসা করলাম তখন ও কথাটা এড়িয়ে গেল। ঠিক আছে, এখন আমরা আসছি, প্রয়োজন পড়লে আমরা আবার দেখা করতে আসবো আপনাদের সঙ্গে। থ্যাংক ইউ। 4 বছর আগে এমন কিছু হয়েছিল যার মূল্য এখন এসে রাহুলকে দিতে হলো। ইয়েস স্যার। হ্যাঁ স্যার, টুকটুক ক্যাফে।
ওকে স্যার, চলো একটু কফি খেয়ে আসি। হ্যাঁ হ্যাঁ। কি হলো, ফোন ধরছে না? না স্যার, আমি আবার চেষ্টা করছি। হ্যাঁ ম্যাম, আপনার এটা জানা উচিত যে কাউকে ডায়াল করতে গেলে 10টা ডিজিট ডায়াল করতে হয়, কিন্তু আপনি 8টা ডিজিট দিয়ে ডায়াল করছেন। আর আপনার মেয়ের নাম্বার সেভ করা নেই আপনার ফোনে? হ্যাঁ, আমি আপনাকে বলছি 80 লক্ষ টাকা চুরি হয়েছে, আর ব্যাংক ম্যানেজারের খুন হয়েছে। হতে পারে আপনার মেয়ে এতে জড়িত আছে। আমার মেয়ে এরকম কিছু করতে পারে না স্যার। তাহলে ও সামনে আসছে না কেন? কোথায় লুকিয়ে বসে আছে? সত্যি যদি আমরা জানতাম কোথায় আমাদের মেয়ে। না, আমি আর আমার মুখ বন্ধ রাখবো না। এটা কি হচ্ছে? আপনাদের দুজনের মধ্যে কেউ কিছু বলবেন? মেহেক এখানে নেই স্যার। আসলে 1 মাস আগে কেউ ওকে কিডন্যাপ করেছিল। কি? ওকে কেউ 1 মাস আগে কিডন্যাপ করে নিয়েছিল, আর আপনারা পুলিশকে কমপ্লেন করেননি? আমরা ভয় পেয়ে গিয়েছিলাম। কিডন্যাপাররা আমাদের হুমকি দিয়েছিল, যদি আমরা পুলিশ বা অন্য কাউকে জানাই, ও আমার মেয়েকে মেরে ফেলবে, তারপর আমাদের। পুরো ঘটনা শুরু থেকে বলুন, কি হয়েছিল, কোথায় আর কখন এই কিডন্যাপ হয়েছিল? মেহেক ওর বন্ধুদের সাথে উইকেন্ডে ঘুরতে গেছিল। ওখানে সতীশের সঙ্গে ফোনে একটু কথা কাটাকাটি হয়েছিল। সতীশ আবার কে? ওর হবু স্বামী। হবু স্বামী সতীশের সঙ্গে কথা কাটাকাটি ফোনে, তারপরে মেহেক খুব আপসেট হয়ে যায়, আর তারপরে একাই লোনাভালা চলে গেল কার ড্রাইভ করে। ব্যাস, সেদিনের পর থেকে আর কোনো খোঁজ নেই ওর। 3 দিন আগে কিডন্যাপাররা আমার মেয়ের আংটিটা পাঠিয়েছিল, এতে মেয়ের রক্তও লেগে আছে। কিডন্যাপার কিছু ডিমান্ড করেছিল, টাকা পয়সা বা অন্য কিছু? না স্যার। অদ্ভুত স্যার, কিডন্যাপ করেছে আর র্যানসামও চাইনি। স্যার, ওরা খুব ভয়ঙ্কর মানুষ। প্লিজ আমাদের মেয়েকে আপনি বাঁচান। আপনারা ঘাবড়াবেন না, আমরা ওকে খুঁজে নেব। মেহেকের গাড়িটা কোথায়? জানি না স্যার, সেটাও পাইনি আমরা। তার মানে ব্যাংক রবারিতে মেহেকের গাড়িটা ইউজ হয়েছে? হতে পারে। একটু সতীশের অ্যাড্রেসটা দিন, জানা তো দরকার এদের দুজনের মধ্যে কি কথা কাটাকাটি হয়েছিল যে মেহেক এতটা ব্যতিব্যস্ত হয়ে গেছিল। তুমি সতীশ, মেহেকের হবু স্বামী, হ্যাঁ? এটাকে চেনো? স্যার, এই আংটিটা তো আমিই পরিয়েছিলাম মেহেককে আমাদের আশীর্বাদের দিন। পিঙ্ক ওর ফেভারিট কালার, তাই এই রংটাই করিয়েছিলাম আমি। কিন্তু স্যার, এর থেকে বেশি আমি আর কিছু বলতে পারবো না, তাতে ও আরো বিপদে পড়ে যেতে পারে স্যার। কেন? তুমি কি চাও না যে মেহেক ফিরে আসুক? আমি তো চাই স্যার। তাহলে কিডন্যাপারদের ভয় না পেয়ে আমাদের সঙ্গে সহযোগিতা করো। ঠিক আছে স্যার, আপনি জিজ্ঞেস করুন। মেহেকের গাড়ি কোথায়? যবে থেকে মেহেককে খুঁজে পাওয়া যাচ্ছে না, ওর গাড়িটাকেও পাওয়া যাচ্ছে না। আমার তো এটাই মনে হয় যে এই কাজটা ওই কিডন্যাপাররাই করেছে। ওই গাড়িটা একটা ব্যাংক রবারিতে ইউজ হয়েছে, আর 80 লাখ টাকা রবারি হয়েছে। 80 লাখ? তাহলে তো এটা ওই বদমাশদেরই কাজ হবে স্যার, পাক্কা। আরে স্যার, কিডন্যাপার্স ব্যাংক রবারি কেন করবে? ও তোর মা বাবার থেকে টাকা চাইবে। কিন্তু স্যার, এইমাত্র তো আপনারা বললেন যে 80 লাখ টাকা ডাকাতি হয়েছে। এত টাকা মেহেক কোথা থেকে পাবে? ওর বাবা মা তো মিডল ক্লাস মানুষ স্যার। আচ্ছা, তুমি এটা বলো যে কিডন্যাপ হওয়ার আগে মেহেক আর তোমার মধ্যে কি নিয়ে ঝগড়া হয়েছিল? আমাদের ঝগড়া তো খুব সিলি বিষয় নিয়ে হয়েছিল স্যার। হ্যাঁ, তা সিলি বিষয়টা আমাদেরকেও বলো, আমরাও শুনি। স্যার, ঝগড়া শুধু এই ব্যাপারটা নিয়েই হয়েছিল যে বিয়ের পরে হানিমুনে আমরা কোথায় যাব। ও চাইছিল আমরা ইউরোপ যাই, কিন্তু আমার কাছে খরচটা একটু বাড়াবাড়ি বলে মনে হচ্ছিল, তাই চাইছিলাম যে ইন্ডিয়াতেই কোথাও ঘুরিয়ে দেবো। ব্যাস, এইটুকু বিষয় নিয়ে তোমার সঙ্গে ঝগড়া করে লোনাভলা চলে গেল? স্যার, ওর স্বভাবটাই এরকম। ও খুব ছোটোখাটো ব্যাপারেই খুব রেগে যায়, কিন্তু এখন আমার এটা মনে হয় যে দোষটা শুধু আমার। যদি ওই সময় আমি ওর কথা শুনে নিতাম তো তাহলেও কোথাও যেতও না, আর ওর কিডন্যাপিংও হতো না। কিডন্যাপাররা কখনো তোমার সঙ্গে কন্ট্যাক্ট করেছে? আমার সাথে তো করেনি, শুধু ওর মা বাবার সঙ্গেই করেছে। স্যার, কিডন্যাপার্স মেহেকের মা বাবার সঙ্গে কন্ট্যাক্ট করেছে, কিন্তু টাকা পয়সা চাইনি। আর একে তো কন্ট্যাক্টই করেনি, তাহলে কিডন্যাপিং কেন করলো? পঙ্কজ, এই কেসটা কিডন্যাপের হতেই পারে না। কেসটা মনে হচ্ছে অন্য। চলো। নমস্কার স্যার। নমস্কার স্যার, ওই যে সেই লোকটা যে ওই লুট হওয়া টাকা দিয়ে বিল জমা করেছিল, আমরা প্রথমেই ইনফরমেশন পেয়ে গিয়েছিলাম যে এই সিরিয়াল নাম্বারে টাকা যদি আসে তাহলে আপনাদের ইনফর্ম করতে।
খুব ভালো কাজ করেছেন আপনি মিস্টার রোহন। আপনি আমার নাম কি করে জানলেন? শুধু নামই নয়, আমি এমন কিছু জানি যা আপনাকে খুব বড় বিপদে ফেলতে পারে। আপনি এইভাবে কি করে কথা বলছেন? ডু ইউ নো হু আই অ্যাম? হ্যাঁ, একজন অপরাধী যে কাল বিপি ব্যাংকে রবারি করেছে আর ওখানকার ম্যানেজারকে খুনও করেছে। হোয়াট ননসেন্স! এসব ফালতু কথা আপনি কি করে বলছেন? আপনি কে? সিআইডি। এবার যদি মাথা ঠিক হয় তো এই নোটগুলো ভালো করে দেখুন। এগুলো সেই নোট যেগুলো দিয়ে আপনি এই ক্যাফের বিল পে করেছেন। ও, তাহলে এই ক্যাফের ম্যানেজার আপনার কান ভাঙিয়েছে? এসব কথা বাদ দিন, এটা বলুন এই নোটগুলো আপনার কাছে কি করে এলো? এই নোটগুলোই কালকে ব্যাংক থেকে চুরি করা হয়েছিল। আপনার মনে হয় আমি এত বোকা যে ব্যাংক ডাকাতি করবো আর পরের দিনই টাকা খরচা করতে মার্কেটে চলে আসবো? আশা করি তুমি এতটাও বোকা নাও যে তোমাকে টাকাটা দিয়েছে তার নামটাও জানো না তুমি। আসলে এই টাকা আমি ক্রিকেটে জিতেছি। ক্রিকেট? এটা এমন কোন খেলা যাতে ম্যান অফ দ্য ম্যাচ হলে এতগুলো টাকা পুরস্কার দেওয়া হয়? না, আসলে ওই ক্রিকেটে ব্যাটিং করেছিলাম, জুয়ায় লাগিয়েছিলাম আর আমি জিতে গেছিলাম। এখন আমি কি করে জানবো ওদের কাছে এই নোট কি করে এলো? জুয়া খেলেছেন? আপনি জানেন না এটা বেআইনি? হ্যাঁ স্যার, আমার শুধু এইটুকুই অপরাধ। আমি কোনো ব্যাংকও লুট করিনি, কাউকে খুনও করিনি। ঠিক আছে ঠিক আছে, আপনি ওই জুয়ার আড্ডার অ্যাড্রেসটা আমাদের দিন। আরে পুলিশ, পালাও সবাই! চল নে, অনেক টাকা কামিয়েছিস জুয়া খেলে, এখন সুদ সমেত টাকাটা ফেরত দেওয়ার সময় এসেছে। নে চল, নে। চল তাড়াতাড়ি মুখ খোল। ব্যাংক থেকে লুট করা 80 লক্ষ টাকা তোদের কাছে কি করে এলো? 80 লাখ? হ্যাঁ, ওই 80 লাখের মধ্যে কয়েকটা সিরিয়ালের নোট মার্কেটে এখান থেকেই গেছে। স্যার আমাদের কাছে তো শুধু 5 লাখ টাকার পেমেন্ট হয়েছে। আর স্যার, ওই পেমেন্টটাও আমরা পাঠিয়ে দিয়েছি। টাকাকে দিয়েছিল? নাম তো জানি না স্যার ওদের, কিন্তু হ্যাঁ, যে জুয়া খেলছিল আর যে টাকা দিচ্ছিল দুজনেই আলাদা আলাদা মানুষ। নাম না জানি পেমেন্ট নিয়ে নিলি? স্যার, আমাদের তো টাকা নিয়ে কারবার। যে জুয়া খেলেছে সে হেরে গেছে, তারপর সে যার থেকে টাকা নিয়েছে আমরা নিয়ে নিয়েছি। নাম না জেনে টাকা নিয়ে নিয়েছিস সেটা তো আমরা মানতে পারি, কিন্তু নাম না জেনে জুয়া খেলায় টাকা লাগিয়েছিস এটা মানা একটু অসম্ভব। চুপচাপ বল, না হলে এটা ভরে দেবো। হ্যাঁ হ্যাঁ স্যার, নামটা মনে পড়েছে আমার। স্যার ওর নাম ছিল রাহুল। রাহুল? রাহুল? পঙ্কজ? এ ছিল? হ্যাঁ স্যার, এই যে সেই ছেলেটা যে 5 লাখ টাকা জুয়া খেলেছিল। হ্যাঁ স্যার, ওই একটা মেয়েকে পাঠিয়েছিল, ও 5 লাখ টাকা দিয়ে গেছিল। এবার এই মেহেক নয় তো? স্যার ও আবার নিজেই নিজের কিডন্যাপিং এ ড্রামা করছে না তো? পঙ্কজ? এই মেয়েটা ছিল? না স্যার, ওর মুখটা ঠিক দেখতে পাইনি। ওর মুখটা ওড়না দিয়ে ঢাকা ছিল স্যার। বস, এই মাস্টার প্ল্যানটা রাহুলেরই ছিল। ও ক্রিকেট বেটিংয়ে যে টাকা হেরেছিল ওটাই শোধ করার দরকার ছিল। এই রাহুলকে দেখে যতটা সহজ সরল মনে হচ্ছিল, বাস্তবে ঠিক ততটাই উল্টো। স্যার, আমি বুঝতে পারছি না ভাইয়ের খুনিকে না খুঁজে আপনারা ওর জিনিসপত্র কেন তল্লাশি করছেন? কারণ অপরাধীর কাছে পৌঁছতে গেলে হয়তো এখান থেকেই কোনো সূত্র পেয়ে যাবো। আচ্ছা, এই রাহুলের ক্রিকেট? পঙ্কজ, না না কিছু না। স্যার বলুন না, আপনি কিছু লুকোচ্ছেন নাকি? এই আচ্ছা, এই
রাহুল ক্রিকেট পছন্দ করতো খুব, কারণ অনেকগুলো ম্যাগাজিনের সাবস্ক্রিপশন নিয়েছে স্যার। স্যার এই দেখুন রাহুল নিজের ডায়েরিতে কি লিখেছে। বন্দুকটা নিচে করো, এটা তুমি ঠিক করছো না, ধরা পড়ে যাবে। এই ডায়েরিতে ওই দিনের টাইম আর ডেট লেখা রয়েছে যেদিন ব্যাংক রবারি হয়েছিল। অ্যামাউন্টও লেখা রয়েছে 80 লাখ, আর তারপর কি ডায়ালগ বলতে হবে সেগুলোও লেখা আছে। চলো, এই কথাটা তো কনফার্ম হলো যে এই রবারির পেছনে রাহুলের হাত আছে। কারেক্ট। আর রাহুলের নিজের খোঁড়া গর্তের মধ্যেই ও নিজে পড়ে যায় যখন ও লুটের সঙ্গীরা ওকে ঠকায় আর ওকে গুলি করে মারে। স্যার আপনারা এসব কি বলছেন? আমার মৃত ভাইকে দোষারোপ করছেন। আচ্ছা, তাহলে ডায়েরিতে তোমার ভাই রবারির ডেট আর টাইম কেন লিখে রেখেছিল? হ্যাঁ, কাউকে কিছু বলতে চাইছিল নাকি ভবিষ্যৎবাণী করছিল? স্যার আমরা নিশ্চিত যে রাহুলকে কেউ ফাঁসানোর চেষ্টা করছে। ও কখনো কোনো ভুল কাজ করতে পারে না। স্যার আপনি অপরাধীকে খুঁজুন না। এত বড় একটা ব্যাংকের ম্যানেজার ছিল, এত সহজে কেউ ওকে ফাঁসিয়ে দেবে? প্রত্যেক অপরাধীর পরিবার আপনাদের মতো একই কথা বলে, সব জানতে পারা যাবে। আমরা আরো একবার এই কেসটা রিক্যাপ করছি, কেমন? পুরবি, তুমি এখানে কি করছো? তোমাকে বাড়িতে রেস্ট নিতে বলেছিলাম। স্যার স্যার আমি একদম ঠিক আছি। ঠিক আছো? হ্যাঁ স্যার। তাহলে তো ঠিকই আছে। তো প্রথমে বিপি ব্যাংকে রবারি হয়েছে। রবার মাস্ক পরা ওই লোকটা ওই ব্যাংকে ঢোকে, ব্রাঞ্চ ম্যানেজার রাহুলকে গুলি করে মারে আর ব্যাংকের সমস্ত টাকা নিয়ে পালিয়ে যায়। আর এই রবার যে গাড়িতে করে পালাচ্ছিল সেই গাড়িটা এমন একটা মেয়ের যে গত 1 মাস ধরে নিজেই কিডন্যাপ হয়ে আছে, মেহেক। আর তারপর আরো একটা প্রমাণ পাওয়া গেছে যার থেকে জানা যায় যে ক্রিকেট আর এই জুয়া খেলার ব্যাপারটা। বুঝে উঠতে পারছি না, ব্যাংক রবারি, কিডন্যাপিং, মার্ডার, জুয়া খেলা, 4-4টে অপরাধ এই কেসের সঙ্গে জড়িয়ে আছে। আচ্ছা, ধরে নিলাম যে ব্যাংকের ম্যানেজার রাহুল এই পুরো রবারির মাস্টার মাইন্ড ছিল। রাহুল ও কেন ব্যাংক রবারি করতে যাবে? ও নিশ্চয়ই ক্রিকেটের বেটিং এর টাকা হেরে গেছিল আর সেই টাকা শোধ করার জন্য ও রাবারি করেছে। কোনো পার্টনারকে সঙ্গে নিয়েছিল অথবা প্রফেশনাল ক্রিমিনালকে হায়ার করেছিল। স্যার ও কোনো প্রফেশনাল ক্রিমিনালই হতে পারে স্যার। স্যার ওই হয়তো সমস্ত ডিটেলস দিয়েছিল যে ওই এটিএমে টাকা ফেলা গাড়িটা কখন আসবে আর ব্যাংক থেকে ঠিক কত টাকা বাইরে যাবে। রাইট, কিন্তু এই ভাড়ার অপরাধীরা রাহুলকে ঠকিয়ে দিয়েছিল, রাহুলকে মেরে দিয়েছিল আর টাকা নিয়ে পালিয়ে গেছিল। স্যার ও যেই ছিল খুবই ভদ্র ছিল, ও রাহুলের বেটিং এর ধার শোধ করে দিয়েছিল 5 লাখ টাকা। আর ও যদি না দিত তাহলে গ্যাংটা ওর পিছনে পড়ে থাকতো। স্যার, এটা যদি মেনে নিই যে এই সমস্ত কাজকর্ম মেহেকেরই, কিন্তু এই মেহেক তো কোনো প্রফেশনাল ক্রিমিনাল তো নয় স্যার যে রাহুল ওর থেকে সাহায্য নেবে। স্যার এমনটা আবার নয় তো যে ওই মেহেকের কিডন্যাপার আর ওই অপরাধী যে রাহুলকে খুন করেছে দুজন একই লোক? এটা হতে পারে বস, ওই ব্যাংক রবারিতে মেহেকের গাড়িটা ইউজ করা হয়েছিল। অবনী, ইয়েস স্যার। তোমাকে সতীশের ব্যাপারে খোঁজ নিতে বলেছিলাম, কি জানতে পেরেছো? যে সময় মেহেককে কিডন্যাপ করা হয়েছিল সেই সময় সতীশের ফোন লোকেশন মুম্বাইতেই ছিল। আর ওদের দুজনের মধ্যে যে ঝগড়া হয়েছিল সেই ব্যাপারে? স্যার এই ব্যাপারটা তো একদম সত্যি। এদের দুজনের মধ্যে মেসেজে এই কথাই হচ্ছিল যে ওরা হানিমুনে কোথায় যাবে। স্যার সতীশের ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস আর ব্যাকগ্রাউন্ডও চেক করেছি, সবই ক্লিয়ার। আমার মনে হয় না মেহেকের উধাও হওয়া তোর হাত রয়েছে স্যার। স্যার আমার তো এটা মনে হচ্ছে যে এই মেহেক সবার সঙ্গে সিআইডি টিমকেও বোকা বানাচ্ছে, নিজেই নিজের কিডন্যাপিংয়ের ড্রামা করায় আর তার আড়ালে ও এত বড় একটা ব্যাংক রবারি করে। হতে পারে কিডন্যাপিং এর ভিডিওটাও ফেক। ভিডিওটা আবার দেখা যাক। প্লিজ আমাকে যেতে দাও, আমি কাউকে কিচ্ছু বলবো না, আমি কিচ্ছু জানি না, প্লিজ আমাকে যেতে দাও প্লিজ। অবনী 1 মিনিট পজ করো, এবারে রিওয়াইন্ড করো, এবারে আবার প্লে করো। প্লিজ আমাকে যেতে দাও, আমি প্রমিস করছি আমি কাউকে কিচ্ছু বলবো না, আমাকে যেতে দাও প্লিজ। দয়া শুনছো? কিছু অদ্ভুত রকমের পাখির আওয়াজ কানে আসছে। অবনী পজ দাও, আমার কথাটা মন দিয়ে শোনো। অডিওটাকে ইনহ্যান্স করতে পারো, ভলিউমটা বাড়াতে পারো? হ্যাঁ, শুধু ভোকালটা। প্লিজ প্লিজ আমাকে যেতে দাও,
আমি প্রমিস করছি আমি কাউকে কিচ্ছু বলবো না। আমাকে যেতে দাও প্লিজ প্লিজ। এ তো পাখির আওয়াজ অভিজিৎ। শকুন স্যার, এগুলো শকুনেরই আওয়াজ মনে হচ্ছে স্যার। মানে মেহেককে এমন একটা জায়গায় বেঁধে রাখা হয়েছে যেখানে আকাশে অনেকগুলো শকুন উঠছে। কোনো আইসোলেটেড প্লেস, শহরের বাইরে জঙ্গলে, যেখানে কোনো জন্তুদের মৃতদেহ পড়ে আছে, বা হয়তো কোনো ভাগাড় যেখানে মরা কোনো প্রাণীদের ফেলে আসা হয়। ওখানেও তো শকুনেরা উড়ে বেড়ায়। একটু ফরওয়ার্ড করো তো। অবনি 1 মিনিট, একটু ফ্রিজ করো। এই মেহেক যেখানে বসে আছে ওর রাইট শোল্ডারের পেছনে ওই র্যাপারের মতো কিছু পড়ে আছে, একটু জুম করো ওখানে। আরো টেস্টি স্ন্যাক্স, মনে হচ্ছে খাবার জন্য কিছু এনেছিল এখানে। স্যার, টেস্টি স্ন্যাক্সের সিঙ্গাড়া জানা? আচ্ছা, আমি তো জানি তুমি ডায়েটিং করছো। আপনি সব কেন বলুন তো? পঙ্কজ, ওই টেস্টি স্ন্যাক্সের খোঁজ নাও। এই ভিডিওতে যে ডেট আর টাইম লেখা আছে না, ওই সময় কোথায় কোথায় ডেলিভারি দেওয়া হয়েছে এক্ষুনি খোঁজ নাও। এক মিনিট। হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ কে? ওকে, থ্যাংক ইউ। স্যার। বলো পঙ্কজ। স্যার, টেস্টি স্ন্যাক্সের ডেলিভারি বয় একটা আইসোলেটেড এরিয়ায় ডেলিভারি দিয়েছিল, যেটা একটা ভাগাড়ের কাছে। আইসোলেটেড এরিয়ার কাছে? ভাগাড়ের কাছে? ভাগাড়ের কাছে কেউ খাবার কেন অর্ডার করবে? গোলমাল আছে, কিছু না কিছু নিশ্চয়ই গোলমাল আছে। মনে হচ্ছে ওই ভাগাড়ের এরিয়াতেই কোনো গন্ডগোল আছে। যাও গিয়ে চেক করো। স্যার। পড়বে, তুমি যাবে না। স্যার প্লিজ স্যার। তুমি যতক্ষণ না ফুল ফিট হচ্ছ তুমি বিউরোতেই থাকবে। হ্যালো, হ্যাঁ বলছি। ম্যাম, আমার কোনো কার লোনের প্রয়োজন নেই। প্লিজ আমার নাম্বারটা আপনি ডিলিট করে দিন। ওকে, থ্যাংক ইউ। কার লোন? কার? মেহেকের কার? এক সেকেন্ড। মেহেকের কারের নাম্বার আরটিও ডেটাবেসে চেক করি। যদি কোনো টিকিটস বা পেনাল্টি পাওয়া যায়। এই কারের উপর তো অনেকগুলো ভুল পার্কিংয়ের ফাইন দেওয়া আছে, তাও আবার একই লোকেশনে। গিয়ে দেখা যাক। এসিপি স্যার বারণ করেছেন, কিন্তু এইটুকু তো করতেই পারি আমি। যদি কেসটা সলভ করতে কোনোভাবে সাহায্য করতে পারি। যাওয়া যাক। পেয়ে গেছি মেহেকের কার।
হ্যালো ম্যাম, আমি সিআইডি অফিসার পূরবী বলছি। আমি মেহেকের গাড়িটা পেয়েছি। কি মেহেকের গাড়ি পেয়ে গেছেন? আর আমার মেয়ে কেমন আছে ও? মেহেকে পাওয়া যায়নি, কিন্তু চিন্তা করবেন না, আমরা ওকে তাড়াতাড়ি খুঁজে বের করব। ম্যাম, আমি ওর গাড়ি থেকে একটা সিলভার চেইন পেয়েছি। আমি আপনাকে ছবি পাঠাচ্ছি, আপনি দেখে বলতে পারবেন চেনটা মেহেকের কিনা? ওই চেন মেহেকের হতেই পারে না। কেন? কারণ মেহেক সিলভার পরলে অ্যালার্জি হতো, সেই জন্য কোনোদিন সিলভারের জিনিস পরতোই না। হতেও তো পারে ওটা ওর কোনো বন্ধুর। হয়তো সতীশ জানে ওটা কার। থ্যাংক ইউ। সতীশ। এই বাড়িটাকে দেখে তো মনে হচ্ছে একটা পোড়ো বাড়ি। হতে পারে কিডন্যাপার মেহেককে এখানেই রেখেছে। আর স্যার, এত ছিল উঠছে এখানে। চলো ভেতরে গিয়ে দেখি। স্যার, কাটা আঙুল, এটা আবার মেহেকের নয় তো? ওরা মেহেকের কোনো ক্ষতি করেনি তো? ভেতরে গিয়ে দেখি। হ্যাঁ ম্যাডাম, আপনি? সিআইডি। ম্যাম, ভেতরে আসুন না। ম্যাডাম, ওই মেহেকের ব্যাপারে কিছু জানা গেল? মেহেকের খোঁজ পাওয়া যায়নি, কিন্তু ওর গাড়িটা পাওয়া গেছে। সত্যি? আচ্ছা, এই সিলভার নেকলেসটা দেখুন তো, এটা চিনতে পারছেন? মেহেকের তো সিলভারে অ্যালার্জি আছে। আচ্ছা, মেহেকের কোনো ছবি আছে আপনার কাছে ওর বন্ধুদের সাথে বা বান্ধবীদের সাথে? হতে পারে এই নেকলেসটা কেউ পরেছিল। হ্যাঁ, কিছু ফটো আছে ম্যাডাম, ল্যাপটপে আছে। আপনি বসুন না, আমি এক্ষুনি নিয়ে আসছি। পূরবী ম্যাম, পূরবী ম্যাম। এই সিআইডি অফিসাররা না ঠিক যেন মশার মতন। এরা শুধুমাত্র অপরাধীদের রক্তই চষে না, বরং সব সময় আমাদের কানের কাছে মনমন করতে থাকে। এবার বলো মিস পূরবী, কি লাভ হলো তোমার আমার কাছে নাক গলিয়ে? হ্যাঁ, চলো এবার তোমার বাকি সিআইডি অফিসারদেরও তোমার এই ফোনের সাহায্যে ঘোরাই, তা না হলে ওরাও এখানে চলে আসবে প্রমাণের গন্ধ শুকতে শুকতে। বস, মনে হচ্ছে কিডন্যাপার মেহেককে নিয়ে অন্য কোথাও চলে গেছে। আর নিচে ওই চেয়ার, দড়ি আর মেহেকের কাটা আঙুল, আমার তো মনে হচ্ছে যে এই কেসে মেহেক জড়িত নয়। হ্যাঁ অবনী। হ্যালো স্যার, আমি বিউরোতে এসেছিলাম একটা ডিটেলসের জন্য, কিন্তু পূরবী ম্যামকে এখানে কোথাও দেখছি না, আর নিজের ফোনটাও ধরছে না। অবনী, পূরবীর ফোনটা সার্ভেলেন্সে পাঠিয়ে দাও আর জানার চেষ্টা করো ওর ফোনটা কোথায় আছে।
অমনে, পুরবীর ব্যাপারে কিছু জানতে পেরেছো? নো স্যার। আরে কেন জানা যায়নি? কিছু তো অন্তত জানা যাবে। তুমি ওর কম্পিউটার চেক করেছো? তাহলে দেখো লাস্টে কম্পিউটারে কি কাজ করেছে, তাড়াতাড়ি দেখো। স্যার, পূর্বী ম্যাম শেষবার ট্রাফিক ডেটাবেসে মেহেকের গাড়ি ডিটেলস চেক করেছিল। গুড। আর উনি এই কার্ড পেয়ে গেছেন স্যার। গাড়ি পেয়ে গেছে? ড্যাম ইট! পুরবী একা ইনভেস্টিগেশন করতে গেছে। আমি ওকে বলেছিলাম তুমি এখান থেকে যাবে না। ড্যাম ইট! ও নিশ্চয়ই বিপদের মধ্যে আছে। পুরবীকে বাঁচাতেই হবে। গুড মর্নিং ম্যাডাম, উঠে পড়ুন। মনে হচ্ছে অনেক কষ্ট করেছেন আপনি। রাহুলের পার্টনার তুমিই ছিলে তাই না? ব্যাংক রবারি আর ক্রিকেট বেটিং, এই দুটো তোমারই প্ল্যান ছিল? দুটোকে একই পাল্লায় মাপবেন না ম্যাডাম। ক্রিকেট বেটিং তো আমার হবি। আচ্ছা, স্যার, পূরবীর ফোনের লোকেশন এই আগের ট্রাকটাতে দেখা যাচ্ছে। নাম নাম নিচে 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 নাম। চল। আরে স্যার, আমি কি করলাম? খোল খোল তাড়াতাড়ি। স্যার, আমাকে এভাবে ধরছেন কেন? সেটা আমরা দেখে নেবো। চুপ করে দাঁড়া, দাঁড়া এখানে। স্যার, পূরবীর ফোন। পুরবীর ফোন। এটা তোর ট্রাকে কি করে এলো? আরে স্যার, আমি কিচ্ছু জানি না। এই ফোনটাই ট্রাকে কি করে এলো? শেষবার জিজ্ঞাসা করছি, বল কি করে এলো? স্যার, সত্যি বলছি, জানি না আমি। বলবি না? দেখো, এটা তুমি ঠিক করছো না। খোলো আমাকে, খোলো। হতে পারে মেহেকও এখানেই আছে। এটা তো কোনো মানুষের আঙুল মনে হচ্ছে। মেহেক, তার মানে সতীশ মেহেকের কিডন্যাপিংয়ের নাটক করছিল। ওকে এইভাবে মেরে ফেলেছে। স্যার, পূরবীর ফোন সতীশের বাড়ি থেকে ট্রাভেল হয়ে গেছে।
স্যার স্যার হ্যাঁ পঙ্কজ স্যার এই দেখুন পুরবীর গান। ও, এখানে আশেপাশে কোথাও আছে। বাঁচাও! আওয়াজটা নিচ থেকে আসছে, বেসমেন্ট থেকে। বাঁচাও! পুরবী, বাস পুরবী, আরে ধীরে ধীরে, পেছনে চলো, পেছনে চলো। যমরাজের কাছে পাঠিয়ে দেবো আমি। এই পেছনে পেছনে সবাই পেছনে চলে যাও, নাহলে আমি একে গুলি করে দেবো। আমি নিজের কিছু বান্ধবীর সাথে দেখা করানোর চেষ্টাও করেছিলাম, ও যাতে পছন্দ করে কাউকে বিয়েও করে নেয়, কিন্তু আমাদের রাহুল এত লাজুক ছিল, ও তাদের সাথে ঠিক করে কথাও বলতে পারতো না। এসব কি করেছে? সিআইডি অফিসার, ও বেসমেন্টে গেছে, খোলো তাড়াতাড়ি। বন্দুকটা নিচে নামাও বলছি। একে গুলি করব? কথা শোনো আমার। পেছনে বন্দুকটা নিচে নামাও প্লিজ, কথাটা পেছনে শোনো। চলে যাও, পেছনে চলে যাও, নাহলে সত্যি গুলি করে দেবো। ছাড়ো বলছি, ছাড়ো আমাকে। ব্যাংক থেকে 80 লাখ টাকা ডাকাতি করার প্ল্যান তোমার, যেখানে রাহুলও সামিল ছিল, আর সেই রাহুলকেই মেরে দিলে। স্যার, রাহুলকে মারার প্ল্যান আমার ছিল না, এই প্ল্যানটা এর ছিল, কাঞ্চনের। যদি এই গাড়ি ওখানে পার্ক না করতো তাহলে কোনোদিন ধরা পড়তাম না। তোমাকেও তো নিজের সিলভার চেনটা গাড়িতেই রাখতে হলো, তাই না? ও, টাকার লোভের সম্পর্কের আর কোনো গুরুত্বই নেই এদের কাছে। বৌদি দেওরকেই মেরে ফেললো। স্যার, ও আমাদের সাথে বেইমানি শুরু করেছিল। আরে বাহ, আজকাল চোরও সততার কথা বলছে। স্যার, সমস্ত হার্ডওয়ার্ক আমাদের, সব প্ল্যান আমাদের, রিস্কও আমাদের, আর ব্যাংকের ছোট্ট একটা ইনফরমেশনের জন্য ও 50-50 শেয়ার চেয়েছিল। বাহ বাহ বাহ, তার মানে পুরো টাকাটাই তোমরা ভোগ করতে চেয়েছিলে। বাহ, তোমাদের পরিচয় হলো কি করে? হ্যাঁ, আর এই প্ল্যানটা বানালে কি করে বলো? স্যার, আমাদের দুজনের গ্যাম্বলিং করতে গিয়ে দেখা হয়েছিল 4 বছর আগে। সেখানে রাহুলও নিয়মিত যেত, ওর ধার শোধ করার ছিল, আর আমাদের দরকার ছিল টাকার। আমার জুয়া খেলার শখ আছে, আমার কাছে টাকা ছিল না, আর অনেক বড় বড় ম্যাচ আসছিল স্যার। এই কথাটা যখন আমি কাঞ্চনকে বললাম, তখন ও আমাকে বুদ্ধি দিল যে আমরা যদি কোনো বড় কাজ করি, কোনো ব্যাংক লুট করি। ব্যাংক লুট করার প্ল্যান তো রাহুল আর তোমাদের দুজনের ছিল, তাহলে তুমি তোমার বাগদত্তা মেহেককে কিডন্যাপ করার নাটকটা কেন করলে, আর তারপর ওকে মেরেও ফেললে? আমি মেহেককে খুব ভালোবাসতাম, আমি ওকে মারতে চাইনি স্যার, কিন্তু ও আমার সমস্ত প্ল্যান জেনে ফেলেছিল। ও চাইছিল যে আমি এই ব্যাংক রবারির প্ল্যানটা ক্যান্সেল করে দিই, আর তাই বাধ্য হয়ে আমায় ওকে মারতে হলো। আর যাতে ওর খুনের দোষ আমার উপর না আসে, তাই আমাকে এই কিডন্যাপিংয়ের নাটক করতে হয়েছে। স্যার, প্ল্যান কি করে ক্যান্সেল করতাম? আমরা 80 লাখ টাকা বেটিংয়ে লাগিয়ে 8 কোটির প্রফিট করতাম। 8 কোটি। এবার জেলের গড়াদের পিছনে বসে ক্রিকেটের বেটিং খেলো। নিয়ে যাও এদের দুজনকে।